ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই। প্লিজ, প্লিজ, প্লিজ যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়। আমি জানি ভিডিওটি অনেক মানুষই দেখবেন। প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। কি হলো আপা, এরকম করে তাকিয়ে আছেন কেন? আপনি আমার পাশে বসলেন কেন? হুম? আরে, এটা আমার সিট, আর আমার সিটে তো আমিই বসবো, তাই না? এটা যে আপনার সিট, এটার প্রমাণ কি? হ্যাঁ, আপনি তো অনেক ভেজাইল্লা মানুষ দেখতেছি। এদিকে এই মেয়েটি রাজীবের এই কথা শুনে রাগী গলায় বলল, আপনার তো সাহস কম না? আপনি আমাকে ভেজাল্লা মানুষ বলেন? সরি আপু, মুখ ফসকে বেরিয়ে গেছে, আর বলবো না। আচ্ছা ওয়েট, আমার টিকিট আপনাকে দেখাচ্ছি। তারপর রাজীব মেয়েটিকে তার টিকিট দেখিয়ে শান্ত করলো। আরে ভাই, আপনারা তো জানেনই মেয়ে মানুষ কি জিনিস। মেয়েদের পাল্লায় পড়ে কেলেঙ্কারি হলে জীবন শেষ ছেলেদের। তাই রাজীব আর কোনো কথা না বলে চুপচাপ বসে রইল। বাস তার আপন গতিতে চলতে লাগলো। এদিকে রাজীব বারবার তার পাশের মেয়েটির দিকে তাকাচ্ছিল। রাজীব মেয়েটির দিকে তাকিয়ে দেখলো মেয়েটি দেখতে খুবই সুন্দরী। বাইরে অনেক রোদ ছিল, তাই কিছু রোদ মেয়েটার মুখে এসে পড়ছিল। আর তখন মেয়েটার মুখ আলোতে চক চক করছিল। মেয়েটার কিছু চুল রাজীবের মুখে এসে পড়ল। রাজীবের ইচ্ছে হচ্ছিল মেয়েটার চুলগুলো ঠিক করে দিতে। তারপর ভাবলো দরকার নেই, যে রাগী মেয়েরে বাবা, যদি একবার দেখে তাহলে রাজীব শেষ। রাজীব বাইরের দিকে তাকিয়ে তার সাথে ঘটে থাকা ঘটনাগুলো ভাবতে লাগলো। ঘটনাটি ভাবতে গিয়ে রাজীবের চোখে পানি এসে পড়ল। আপনারাও অনেকক্ষণ ধরে আসল ঘটনা জানার অপেক্ষায় আছেন, তাই তো? তাহলে চলুন রাজীবের সাথে ঘটে থাকা সেই ফ্ল্যাশব্যাকে। রাজীব ও তার ভাবির ছোট বোন রিমি একই কলেজে একই ক্লাসে পড়ে। রিমি দেখতে অনেক সুন্দরী, তাই কলেজের অনেক ছেলে ওর জন্য পাগল। রাজীবদের কলেজে আবার কিছু বখাটে মানে প্লে বয় টাইপের ছেলে আছে। রিমিকে একদিন অ্যাকচুয়ালি প্রপোজ করেছিল। রিমি ছেলেটার প্রপোজ একসেপ্ট করে নেয়, কারণ ছেলেটা দেখতে স্মার্ট ছিল, কিন্তু ছেলেটা ছিল চরিত্রহীন। অনেক মেয়ের সঙ্গে ও প্রেম রিলেশন করেছে। তারপর রাজীব একদিন ছেলেটার সাথে রিমির হাত ধরাধরি দেখে ফেলে। রাজীব জানে ছেলেটা খারাপ, তাই রিমিকে একদিন কলেজের মাঠে ডেকে নিয়ে ছেলেটার সাথে চলাফেরা না করার জন্য বলে সে। কিন্তু রিমি রাজীবের কোনো কথাই শুনলো না, উল্টো রাজীবের সাথে আরো খারাপ ব্যবহার করলো। তো একদিন রাজীব তার রুমে বসে মোবাইল ঘাঁটছিল। এমন সময় রিমি রাজীবের রুমে আসলো। রিমি রাজীবের রুমে এসে মিনতির সুরে বলল, সরি রাজীব, ওই দিনের ব্যবহারের জন্য। আরে সরি বলার কি আছে, তুমি তোমার ভুল বুঝতে পারছো, এটাই অনেক। তুমি সত্যিই অনেক ভালো একটা ছেলে। তারপর রাজীব আবার মোবাইলের মধ্যে মন দিল। কিছুক্ষণ পর রাজীব রিমির দিকে তাকিয়ে দেখলো রিমি তার রুমের দরজা বন্ধ করে তার কাছে এগিয়ে আসছে। রিমির এই ব্যাপারটা রাজীবের একেবারে সুবিধার মনে হলো না, তাই রিমিকে রাজীব জিজ্ঞেস করলো, রিমি, তুমি আমার রুমের দরজা বন্ধ করলে যে? তারপর রিমি রাজীবের দিকে তাকিয়ে তার গায়ের ওড়নাটা টান দিয়ে বিছানার উপর ফেলে দিল। সাথে সাথে তার গায়ের জামা কাপড় ছিঁড়তে লাগলো। তারপর রিমি রাজীবের কাছে এসে রাজীবের হাতে একটা কামড় দিয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। রাজীব শুধু রিমির দিকে তাকিয়ে কি হচ্ছে তা বোঝার চেষ্টা করছিল। কিছুক্ষণের মধ্যে সবাই রাজীবের দরজার সামনে হাজির। রিমি দৌড়ে গিয়ে দরজা খুলে রাজীবের তার বোনকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আপু, আমাকে বাঁচাও, রাজীব আমাকে নষ্ট করতে চেয়েছিল। রাজীব তখন বিছনা ছেড়ে উঠে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, ভাবি, আমি কিচ্ছু করিনি, রিমি মিথ্যে কথা বলছে। রাজীব আরো অনেক কথার মাধ্যমে সবাইকে বোঝাতে লাগলো, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করলো না। আর তখনই তার বাবা তাকে রুমে থাকা বেল্ট দিয়ে মারতে লাগলো। আর তারপরেই কি হয়েছে তা তো আপনারা দেখছেনই। এসব কথা ভাবতে ভাবতে অবশেষে রাজীব চট্টগ্রাম শহরে এসে পৌঁছালো। চট্টগ্রাম আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। রাজীব গাড়ি থেকে নামছিল, হঠাৎ মনে পড়লো মেয়েটার কথা। রাজীব মেয়েটার কাছে এগিয়ে আসলো। তারপর দেখলো মেয়েটি এখনো ঘুমিয়ে আছে। রাজীব মেয়েটিকে কিভাবে ডাকবে তা নিয়ে চিন্তায় পড়ে গেল। তারপর রাজীব একটু আস্তে আস্তে মেয়েটার হাতে নাড়া দিয়ে উঠাতে যাবে, তখনই মেয়েটি ঘুম থেকে জেগে গেল।
আর যখন দেখলো রাজীবের হাত তার হাত ছোঁয়ার চেষ্টা করছে, ঠিক তখনই মেয়েটি তাড়াতাড়ি করে দাঁড়িয়ে গেল আর মেয়েটি রাজীবের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। রাজীব ভ্যাবাচিকা খেয়ে গেল যে কি থেকে কি হয়ে গেল। এদিকে মেয়েটি রাজীবকে থাপ্পড় দেওয়ার পর রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, একটি মেয়ে ঘুমিয়ে আছে আর আপনি সেই সুযোগে তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করতেছেন? হ্যাঁ, কি বলছেন? আমি সত্যি আপনার সাথে ওরকম কিছু করার চেষ্টা করিনি। সেটা তো আমি নিজের চোখেই দেখলাম। আপনি কি করার চেষ্টা করছেন? প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আমি আসলে আপনাকে ডাকার জন্য হাত বাড়িয়েছিলাম। আপনাদের মতো লোকের চরিত্র সম্পর্কে আমার জানা আছে। আর হ্যাঁ, আপনি আপনার পথে যান, আমাকে সাহায্য করা লাগবে না। তারপর রাজীব মেয়েটার সাথে কথায় হার মেনে তার মতো চলে আসলো। হাঁটতে হাঁটতে প্রায় অনেক দূর চলে আসলো। একসময় রাজীবের পরিবার চট্টগ্রাম থাকতো, সেই হিসেবে রাজীবের কিছু চেনা জানা আছে, তবে এখানে পরিচিত তেমন কেউ নেই তার। এখন রাজীবের একটাই চিন্তা, তা হলো কয়টা দিনের জন্য থাকার ব্যবস্থা করা। আর থাকার ব্যবস্থা হলেই কাজের ব্যবস্থা হয়ে যাবে তার। এসব ভাবছিল আর রাস্তায় একা একা হাঁটছিল। আর ঠিক তখনই রাজীব খেয়াল করলো রাস্তার পাশে অনেক মানুষের ভিড়। তার পাশে একটা প্রাইভেট কার ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। রাজীবের দেখে মনে হলো লোকটি অ্যাক্সিডেন্ট করেছে। রাজীব তাড়াতাড়ি করে লোকটির কাছে গেল। রাজীব তার কাছে এসে দেখলো লোকটি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর কিছু মানুষ দাঁড়িয়ে তা দেখছে। রাজীবের মানুষগুলোর উপর খুব রাগ হলো। তারপরও রাগ কন্ট্রোল করে লোকটিকে কোলে নিয়ে একটি অটোতে করে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে আসলো সে। তারপর কয়েকজন নার্স ডেকে তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করলো। লোকটিকে দেখে তার মনে হলো লোকটি তার বাবার বয়সী, তাই একটু রাজীবের মায়া লাগলো। সাথে তার বাবার কথাও মনে পড়ে গেল। বাবার কথা মনে পড়তেই চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো রাজীবের। ভেতরে লোকটির অপারেশন চলছে আর রাজীব হাসপাতালের রিসেপশনে থাকা চেয়ারে বসে আছে। কিছুক্ষণ পর রাজীব খেয়াল করলো একজন মহিলা নার্স কি জানি নিয়ে তার কাছে এগিয়ে আসছে। নার্সও রাজীবের কাছে এসে অ্যাক্সিডেন্ট করা লোকটির মোবাইল ও মানি ব্যাগ দিল। বেশ কিছুক্ষণ সময় যাওয়ার পর রাজীব খেয়াল করলো লোকটির মোবাইল থেকে কার জানি কল আসছে। রাজীব মোবাইলের দিকে তাকিয়ে দেখলো সারা নামের কোনো মেয়ে। রাজীব ভাবলো লোকটার হয়তো কেউ হবে, তাই তাড়াতাড়ি ধরে কলটা রিসিভ করলো। রাজীব কল ধরা মাত্রই ওপাশ থেকে মেয়েটি বলে উঠলো, হ্যালো বাবা, কোথায় তুমি? এখনো বাসায় আসছো না কেন? আমি আপনার বাবা নই, আমি অন্য কেউ। তাহলে আপনি কে? আর আপনার কাছে আমার বাবার ফোন কেন? আপনি এই লোকটার কি হন সেটা আগে বলেন। উনি আমার বাবা হয়, কিন্তু উনি কোথায়? আসলে আপনার বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, উনি এখন হাসপাতালে আছে। মেয়েটির বাবা হাসপাতালে আছে শুনে মেয়েটি কান্না করতে করতে বলল, কি বলছেন? আমার বাবা অ্যাক্সিডেন্ট করেছে? কোন হসপিটালে আছে বলেন, সেখানে আমি তাড়াতাড়ি আসতেছি। তারপর রাজীব মেয়েটিকে হাসপাতালের নাম ও ঠিকানা দিল। এদিকে রাজীব হাসপাতালের সিটে বসে মাথা উপরের দিকে তাকিয়েছিল। হঠাৎ করে দূর থেকে কারো পায়ের আওয়াজ শুনে মাথা নিচু করলো সে। রাজীব তাকিয়ে দেখলো একটি মেয়ে দৌড়ে আসছে। মেয়েটি রাজীবের আরো কাছে আসতে দেখলো তার সাথে একই বাসে করে আসার সেই মেয়েটি। মেয়েটি এসেই তার বাবার রুম খুঁজতে লাগলো। মেয়েটি রাজীবের সামনে দিয়ে বারবার এদিক ওদিক ছোটাছুটি করছিল। এমন সময় রাজীবের সাথে মেয়েটির চোখাচোখি হলো। তারপর রাজীব মেয়েটিকে জিজ্ঞেস করলো, আপনি হাসপাতালে কি করছেন? হ্যাঁ, আসলে আমার বাবা নাকি অ্যাক্সিডেন্ট করেছে আর একটা লোক নাকি বাবাকে এই হসপিটালে নিয়ে আসছে। রাজীব মেয়েটির দিকে মোবাইল আর মানিব্যাগ এগিয়ে দিয়ে বলল, আপনি তাহলে ওই আঙ্কেলের বাবা হন? হ্যাঁ, আর এই জিনিসগুলো তো আমার বাবার। আমার বাবা কেমন আছে এখন? প্লিজ আপনি ভেঙে পড়বেন না, আপনার বাবার চিকিৎসা চলছে। আমার বাবা ছাড়া আমার আর কেউ নেই, আমি কিভাবে শান্ত হই? এবার আর রাজীব মেয়েটিকে কিছু বলল না, কারণ সে জানে মানুষ কাঁদলে নাকি মন হালকা হয়। কিছুক্ষণ কান্না করার পর মেয়েটি রাজীবের দিকে তাকিয়ে বলল, আপনি কি তাহলে আমার বাবাকে হাসপাতালে নিয়ে আসছেন? হ্যাঁ, আমি আপনার বাবাকে হাসপাতালে ভর্তি করিয়েছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। তারপর রাজীব ও মেয়েটা কথা বলতে লাগলো। এমন সময় একজন নার্স এসে বলল মেয়েটির বাবার নাকি জ্ঞান ফিরেছে। রাজীব ও মেয়েটি কেবিনের বাইরের সিটে বসেছিল। এমন সময় একজন নার্স মেয়েটির বাবার কেবিন থেকে এসে বলল তার বাবার নাকি জ্ঞান ফিরেছে। নার্সের কথা শেষ না হতেই মেয়েটা এক দৌড় দিয়ে তার বাবার কেবিনে ঢুকে পড়ল।
রাজীবও মেয়েটির পিছে পিছে আসলো। রাজীব ভেতরে ঢুকে দেখতে পেল মেয়েটি তার বাবাকে জড়িয়ে ধরে ছোট বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। মেয়েটির এরকম কান্না দেখে রাজীবের একটু হাসি পেল। এদিকে মেয়েটির বাবা তার মেয়ের এরকম কান্না দেখে বলল, কি রে সারা, এত কান্না করছিস কেন? আমার কিছু হয়নি তো। রাজীব এবার নিশ্চিত হলো যে মেয়েটির নাম সারা। তারপর মেয়েটি তার বাবাকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো, তোমার এই অবস্থা দেখে কি আমি হাসবো? তুই জিজ্ঞেস করছো কান্না করি কেন? আরে আর কান্না করা লাগবে না মা, আমি এখন একেবারে ঠিক আছি। সাবধানে গাড়ি চালাতে পারো না তুমি? আমি তো ঠিক মতোই চালাইছি, তবে আমার গাড়ির ব্রেক ফেল হওয়ার কারণে এরকম হয়েছে। এদিকে রাজীব অনেকক্ষণ ধরে সারাও তার বাবার কান্না দেখছিল। বেশ কিছুক্ষণ যাওয়ার পর সারার বাবা রাজীবের দিকে তাকালো। তারপর রাজীবের দিকে তাকিয়ে সারাকে উদ্দেশ্য করে বলল, সারা মা, এই ছেলেটা কে? বাবা, উনিই তোমাকে হাসপাতালে নিয়ে আসছে। উনি না থাকলে তোমার বেঁচে থাকা আজ অসম্ভব হতো। সারার বাবা রাজীবের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর হাত দিয়ে ইশারা করে তার কাছে আসতে বলল। রাজীব তার কাছে গেল। রাজীব সারার বাবার কাছে যেতেই রাজীবকে জড়িয়ে ধরল। তারপর জড়িয়ে ধরা অবস্থায় বলল, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব তা আমি ভাবতেও পারবো না। তোমার নাম কি বাবা? আঙ্কেল, আমার নাম রাজীব। ওহ, খুব সুন্দর নাম। তা তুমি থাকো কোথায়? আমি এই এলাকার আশেপাশেই থাকি। বাবা, আমি ছাড়া আমার মেয়েটার কেউ নেই। আজ তুমি না থাকলে আমার মেয়েটা যে কি হতো। আঙ্কেল, এসব কি বলছেন? যা হওয়ার তো হয়ে গেছে। এসব বাদ দিয়ে এখন বিশ্রাম নিন। আচ্ছা, তাহলে তুমি যাও এখন। তোমার বাবা মা হয়তো চিন্তা করছে। এরপর রাজীব হাসপাতাল থেকে বাইরে চলে আসলো। রাজীব বাইরে এসে চিন্তায় পড়ে গেল, এখন আবার কোথায় যাবে সে। তারপর রাজীব আশেপাশে ঘুরতে ঘুরতে একটা পার্ক পেয়ে গেল। পার্কে তেমন মানুষ নেই রাত হওয়াতে, তাই একটা ভালো জায়গা দেখে ওখানেই শুয়ে পড়লো সে। রাজীব শুয়ে শুয়ে মনে মনে ভাবতে লাগলো, কোনো মতে রাতটা পার করতে পারলেই পরদিন কাজ খুঁজতে বের হয়ে যাবে। এভাবেই কোনোভাবে রাতটা পার হয়ে গেল। পরদিন সকালে উঠে রাজীব হোটেল থেকে নাস্তা করে কাজ খুঁজতে বের হলো, কিন্তু সারাদিন খুঁজে তেমন কোনো ভালো কাজ পেল না সে। এভাবে আরো 2-3 দিন চলে গেল, কিন্তু এই 3 দিনে রাজীবের কোনো পরিবর্তনই হলো না। তো একদিন রাতে রাস্তায় একা একা বসেছিল রাজীব। এমন সময় সে খেয়াল করলো তার সামনে একটা প্রাইভেট কার এসে থামলো। রাজীব মাথা উঁচু করে তাকালো, দেখলো গত 4-5 দিন আগে অ্যাক্সিডেন্ট হওয়া সেই লোকটা। লোকটি রাজীবকে রাস্তায় দেখে অবাক হয়ে তাকিয়ে বলল, আরে বাবা, তুমি তো সেই ছেলে যে আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছো। জি আঙ্কেল, আমি সেই ছেলে। তা তুমি এখন এই রাতের বেলা রাস্তায় কেন বসে আছো? এবার রাজীব তার লোকটির কথা শুনে চুপ করে রইল, কি বলবে সে বুঝতে পারছে না। তারপরও কিছু একটা ভেবে বলতে চাইলো, যদি ভাগ্যক্রমে ওনার মাধ্যমে কোনো কাজ পেয়ে যায়। রাজীব লোকটাকে উদ্দেশ্য করে বলল, আসলে আঙ্কেল, এই এলাকায় আমার কেউ নেই। আমি ঢাকা থেকে এখানে আসছি কাজের খোঁজে। কি বলছো? কাজের খোঁজে এখানে এসেছো? আচ্ছা, ওই দিন কেন বললে না এসব? আসলে আঙ্কেল, ওই সময় এইসব বলার মতো পরিস্থিতি ছিল না। আচ্ছা, যাই হোক, এখন তুমি আমার সাথে আমার বাসায় থাকবে, আর তোমার কাজের ব্যবস্থা করে দেব আমি। আমি আপনার বাসায় থাকবো? কি বলছেন এসব? একটা অচেনা মানুষকে আপনার বাসায় জায়গা দিবেন, কেমন দেখায় না? তারপর লোকটি রাজীবের হাত ধরে গাড়িতে ওঠাতে ওঠাতে বলল, আরে কি বলো? তুমি আমার জীবন বাঁচালে আর আমি এটুকু করতে পারবো না? সেটা না, তারপরও কেমন দেখায় না? আর কোনো কথা হবে না, তুমি আমার বাসায় থাকবে, এটাই আমার শেষ সিদ্ধান্ত। আঙ্কেল, তবে আমার কিছু শর্ত আছে। যদি আমার শর্ত মানতে পারেন তাহলে থাকবো। আচ্ছা, শুনি, তোমার কি কি শর্ত? আমি যখন কাজ পাবো ঠিক মতো, তখন কিন্তু আর থাকতে পারবো না। আমি আপনার বোঝা হতে চাই না। আচ্ছা, ওসব পরে দেখা যাবে, এখন চুপচাপ বসো, গাড়ি চালাচ্ছি। রাজীব লোকটির গাড়ি চালানো দেখে আর কোনো কথা বলল না। কিছুক্ষণ পর গাড়ি একটা বিশাল বাড়ির সামনে এসে থামলো। রাজীব শুধু বাড়িটার দিকে হা করে তাকিয়ে আছে, আর মনে মনে ভাবতে লাগলো, এত সুন্দর আর এত বড় বাড়ি। তারপর লোকটি গাড়িটা গ্যারেজে এনে থামালো। রাজীব ও লোকটি একসাথে গাড়ি থেকে নামলো। তারপর লোকটি বাড়ির দরজায় কলিং বেল বাজাতে একটা মেয়ে মানে সারা এসে দরজা খুলে দিল। রাজীব লোকটির পেছনে পেছনে বাড়ির ভেতর ঢুকলো। এদিকে রাজীব সারার দিকে তাকিয়ে খেয়াল করলো সারা তার বাসায় আসাটা তেমন পছন্দ করেনি।
তারপরও রাজীব খুশি মনেই রইল। এদিকে লোকটি রাজীবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাজীব, এই হলো আমার বাড়ি। এখন থেকে তুমি এই বাসাতেই থাকবে। আর এই হলো আমার মেয়ে সারা। রাজীব সারার দিকে ভালোভাবে তাকালো আর তাকিয়ে দেখলো সারা কেমন জানি বিরক্ত বোধ করছে। কিছুক্ষণ পর লোকটি আবার রাজীবকে উদ্দেশ্য করে বলল, রাজীব, চলো তোমার রুম দেখিয়ে দেই। লোকটি তারপর রাজীবকে নিয়ে উপরের তলায় গেল। রাজীব সেখানে গিয়ে দেখলো বড় বড় অনেক রুম। তার মধ্য থেকে লোকটি একটা রুম দেখিয়ে রাজীবকে বলল, রাজীব, এখন থেকে তুমি এই রুমে থাকবে। আর এখন ফ্রেশ হয়ে তাড়াতাড়ি খেতে আসো। তারপর লোকটি তার রুম থেকে চলে গেল। এরপর রাজীব ফ্রেশ হয়ে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। হঠাৎ করে একটা রুমের সামনে আসতে জোরে জোরে গানের আওয়াজ শুনতে পেল সে। রাজীব গানের আওয়াজ শুনে সেই রুমে ঢুকলো, কিন্তু ঢুকে যা দেখলো তার দিকে রাজীব দৌড়ে ওই রুম থেকে বেরিয়ে গেল। আর ওদিকে ওই রুমে কি দেখলো তা আপনাদের জানতে খুব ইচ্ছে করছে, তাহলে শুনুন। রাজীব যখন গান বাজার রুমে ঢুকলো তখন ওই রুমে সারা গান ছেড়ে নাচছিল, কিন্তু সারার গায়ে কোনো ওড়না ছিল না। এখন কে জানে সারার সামনে গেলে তাকে কিনা কি করে। রাজীব তার রুমে বসে চুপচাপ বসে আছে। একটু পর দেখলো লোকটি মানে তার আঙ্কেল তার রুমে এসেছে তাকে খাবার খেতে যাওয়ার জন্য। তারপর রাজীব তার আঙ্কেলের কথা অনুযায়ী তার সাথে খেতে গেল, আর সাথে সারাও আছে। রাজীব সারার দিকে ভয়ে তাকাতে পারছিল না। কিছুক্ষণ পর রাজীব আর সারার চোখাচোখি হলো। রাজীব সারার চোখে আগুনের মতো রাগ দেখতে পেল। সারার এরকম রাগ দেখে রাজীব ভয়ে চুপসে গেল। যদি তার আঙ্কেলকে বিচার দেয় তাহলে সব শেষ। তারপর সবার খাওয়া দাওয়া শেষ হলে যার যার রুমে চলে আসলো। রাজীব তার রুমে এসে ফোনটা বের করে অন করলো। তারপর ফোন অন করতে দেখলো তার বন্ধু বান্ধবের অনেক মেসেজ আর কল। রাজীবের সবচেয়ে কাছের বন্ধু হলো আরিফ। তারপর আরিফকে সে ফোন দিল। কিছুক্ষণ রিং হতে আরিফ বলতে শুরু করলো, কিরে বন্ধু, কই তুই? আর তোর সম্পর্কে এসব কি শুনলাম? তো শুনে কি বুঝলি তুই? হ্যাঁ, আমার তো এসব বিশ্বাস হচ্ছে না। আর তুই তো এরকম ছিলেই না। আচ্ছা বাদ, এখন বল কেমন আছিস? তোরে ছাড়া কেমনে ভালো থাকি বল? আর তুই কবে ফিরে আসবি? জানি না বন্ধু, যেদিন মা বাবা আমাকে মেনে নিবে সেদিন। তোর বাসায় গিয়ে দেখলাম তুই চলে যাওয়াতে তোর ভাবি সবচেয়ে খুশি হয়েছে। আর আন্টি তোর কথা বারবার জিজ্ঞেস করতেছিল। ভাবি চাই না আমি ওই বাসায় থাকি, এটা আমি জানি। আর আমার মা বাবা কেমন আছে রে? তোর মা তো একবারেই ভেঙে পড়ছে। আর তোর বাবা তোর কথা শুনে আরো গেছে। তুই চলে আয় বন্ধু। না, এখন আসা সম্ভব না। আচ্ছা রাখি, পরে কোনো এক সময় কথা হবে। রাজীব তার বন্ধু আরিফের সাথে কথা বলা শেষ করে সিমটা খুলে রেখে দিল, যাতে কেউ ফোনে না পায়। এখানে চলার জন্য নতুন সিম কিনে নেবে সে। তারপর রাজীব যখন রুমের লাইট বন্ধ করতে যাবে ঠিক তখনই দরজায় কারো আসার আওয়াজ শুনলো সে। রাজীব দরজার কাছে গিয়ে দেখলো তার আঙ্কেল দাঁড়িয়ে আছে। রাজীব তার আঙ্কেলকে ভেতরে আসতে বলে বলল, আঙ্কেল, আপনি বাহিরে দাঁড়িয়েছিলেন কেন? সরাসরি রুমে ঢুকে যেতেন। আরে না, এটা একটা নিয়ম, কারো রুমে ঢোকার আগে পারমিশন নেওয়া। অন্য মানুষের লাগুক, কিন্তু আপনার দরকার নেই পারমিশন নেওয়ার। আচ্ছা ঠিক আছে, এখন তোমার সম্পর্কে আমার অনেক কিছু জানার বাকি আছে, সেগুলো শুনবো। মানে আঙ্কেল কি বলছেন? আমার সম্পর্কে তো আপনাকে বলেছি সব। ওসব মিথ্যা কথা, এই কয়দিনে তা বুঝে ফেলেছি। এখন সত্যি কথা বলো। তারপর রাজীব তার আঙ্কেলের জোড়াজুড়িতে সব খুলে বলল। রাজীবের পরিবার কেন তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তারপর এই কয়েকদিন কোথায় কিভাবে থেকেছে সব। রাজীব নিজের এসব কথা বলতে গিয়ে দেখলো তার চোখে পানি চলে এসেছে। তারপর রাজীব তার আঙ্কেলের দিকে তাকিয়ে দেখলো তার আঙ্কেলের চোখেও পানি। রাজীব তার আঙ্কেলের দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, কি ব্যাপার আঙ্কেল, আপনি কান্না করছেন কেন? তুমি যে এত কষ্টে আছো তা আমাকে বলনি কেন আগে? আসলে আঙ্কেল, ও সময় এসব বলার পরিস্থিতি ছিল না, তাই বলিনি। আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে। এখন থেকে তুমি আমার ছেলের মতো, আমার বাসায় থাকবে, পড়াশোনা করবে, আর তুমি চাকরি আমার অফিসেই করবে, ওকে? আঙ্কেল, একসাথে এত সাহায্য করবেন আপনি? দূর বোকা ছেলে, এসব আমি তোমাকে ছেলে হিসেবে বলছি। আঙ্কেল, আমি চাকরিটা আর কয়েক মাস পরে করতে চাই। আচ্ছা, তো তুমি কিসে পড়াশোনা করো? আঙ্কেল, আমি এবার অনার্স প্রথম বর্ষে। ও, আমার মেয়ে তো দ্বিতীয় বর্ষে। তো তুমি আগামীকাল সারার সাথে ওই ভার্সিটিতে গিয়ে ভর্তি হয়ে এসো। আচ্ছা আঙ্কেল, ধন্যবাদ আপনাকে। আরে ধন্যবাদের কি আছে,
তুমি এখন ঘুমাও, ওকে? সকালে আবার ভার্সিটি যেতে হবে। তারপর রাজীবের আঙ্কেল তার রুম থেকে চলে গেল। রাজীবের শরীরটা অনেক ক্লান্ত থাকার কারণে চোখ বন্ধ করা মাত্র ঘুম চলে আসলো। মানে ঘুমের দেশে পাড়ি জমালো সে। পরদিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠল সে। তারপর ফ্রেশ হয়ে গেল নাস্তার টেবিলে। রাজীব নাস্তার টেবিলে গিয়ে দেখতে পেল তার আঙ্কেল অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নাস্তার টেবিলে আসলো। রাজীব ও তার আঙ্কেল টেবিলে বসে পড়লো। কিছুক্ষণের পর সারাও আসলো। সারা এসে তার আঙ্কেলের পাশে বসলো। তারপর সবাই খাওয়া শুরু করলো। খাবার খাওয়ার মাঝে হঠাৎ রাজীবের আঙ্কেল সারাকে উদ্দেশ্য করে বলল, সারামা, আজকে কি তুই ভার্সিটি যাবি? হ্যাঁ বাবা, আজকে খুব গুরুত্বপূর্ণ ক্লাস আছে আমার। রাজীবকে তাহলে তোর সাথে গাড়িতে করে নিয়ে যাস। কেন, উনি আমার সাথে গিয়ে কি করবে ভার্সিটিতে? আরে তোকে তো বলাই হয়নি যে রাজীব এবার অনার্স প্রথম বর্ষে পড়ে, আর ও এখন ভার্সিটিতে ভর্তি হবে। সারার ভার্সিটিতে ভর্তির কথা শুনে সারা কেমন জানি রাগ হলো। মনে হয় রাজীবের এখানে থাকাটা পছন্দ হয়নি। তারপরও সারা ওর বাবার কথা রক্ষার্থে বলল, আচ্ছা বাবা, নিয়ে যাবো ওনাকে আমার সাথে। আর শোন, তোর প্রিন্সিপাল স্যারকে কিছু বলা লাগবে না, আমি ফোন করে সব বলে দিব। আচ্ছা ঠিক আছে। এভাবে কথা বলতে বলতে সবার খাওয়া শেষ হলো। তারপর রাজীব তার রুমে গিয়ে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়ে নিল। রেডি হয়ে রাজীব গাড়ির কাছে দাঁড়িয়ে রইল, কিন্তু সারা আসার নামই নিচ্ছে না। রাজীবের মনে হলো সাজগোজ করছে। এই মেয়ে মানুষের একটাই সমস্যা, সাজতে গেলে পুরো দিনই পার করে দেয়। প্রায় 15 মিনিট ধরে দাঁড়িয়ে রইল রাজীব। অবশেষে বালিকা এলো, কিন্তু বালিকাকে দেখতে যা লাগছে যেন একটা পরী। সারা একটি নীল কালারের 3 পিস পরেছে। রাজীব এক দৃষ্টিতে সারার দিকে তাকিয়ে রইল। এভাবে পুরো 1 মিনিট তাকিয়েছিল। সারা বুঝতে পারছে যে রাজীব তার দিকে তাকিয়েছিল। তাই সারা রাজীবকে উদ্দেশ্য করে বলল, জীবনে কোনোদিন মেয়ে মানুষ দেখেননি যেভাবে হা করে তাকিয়ে আছে? না, মানে আমি অন্য কিছু দেখছিলাম। মানে মানে না করে গাড়িতে উঠেন তাড়াতাড়ি। সারার ধমকে রাজীব গাড়িতে উঠে পেছনে বসলো, কিন্তু পরক্ষণে সারা আবার রাজীবকে ডাক দিয়ে জোর গলায় বলল, কি ব্যাপার, আপনি পেছনে বসলেন কেন? তো কোথায় বসবো আমি? গাড়ি তো একটাই। আমাকে কি ড্রাইভার মনে হয় আপনার? আপনাকে ড্রাইভার মনে হতে যাবে কেন? তাহলে কথা কম বলে সামনে এসে বসুন। এরপর রাজীব সারার উপর আর কথা না বলে চুপচাপ সামনে এসে বসে পড়লো। গাড়ি চলতে শুরু করলো। রাজীব বারবার সারার দিকে তাকাচ্ছে। রাজীব তাকিয়ে দেখলো সারার মাথার চুলগুলো উঠছে আর বারবার মুখের সামনে এসে পড়ছে। রাজীবের মনে মনে ইচ্ছে হচ্ছিল চুল ওর মুখ থেকে সরিয়ে কানের পেছনে গুজে দিতে। এভাবে সারার দিকে তাকিয়ে সারার কথা ভাবতে ভাবতে ভার্সিটি এসে পড়লো তারা। রাজীব ও সারা একসাথে গাড়ি থেকে নেমে সোজা প্রিন্সিপালের রুমে আসলো। প্রিন্সিপালের রুমে আসতে আসতে সারা রাজীবকে বলল, শোনেন, আপনার ভর্তি কার্যক্রম শেষ হলে আপনি রিকশায় করে বাসায় চলে যান, আমার যেতে দেরি হবে। জি আচ্ছা, ঠিক আছে। তারপর রাজীব ও সারা প্রিন্সিপালের রুমে গেল। প্রিন্সিপাল সারাকে দেখে বলল, সারামা, তুমি ক্লাসে চলে যাও, তোমার বাবা আমাকে সবকিছু বলেছে। তারপর সারা ওর রুমে চলে গেল। এদিকে রাজীব প্রিন্সিপালের সাথে কথা বলতে লাগলো। কথার মাঝে প্রিন্সিপাল রাজীবকে জিজ্ঞেস করলো, তুমি যে ঢাকা থেকে এসে এখানকার ভার্সিটিতে ভর্তি হয়েছে, তুমি কি কোনো অপরাধ করেছিলে? না স্যার, এসব কিছুই করিনি আমি। আমি যতটুকু বুঝতে পেরেছি তুমি খুব ভালো ছেলে। আচ্ছা, তোমার সবকিছু রেডি, আগামী কাল থেকে তাহলে ক্লাস করো নাকি? আচ্ছা স্যার, তাহলে আগামীকাল থেকে ক্লাস করা শুরু করব। ঠিক আছে, তুমি এবার যেতে পারো। রাজীব প্রিন্সিপালের সাথে কথা বলা শেষে বাইরের রাস্তায় এসে পড়লো। ভার্সিটি থেকে বের হয়ে রাজীব একটা রিক্সা নিল মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে। কারণ কিছু বই খাতা আর নতুন কিছু ড্রেস কেনা লাগবে তার। যেই পরিস্থিতিতে আসছে, সে বাড়ি থেকে জামা কাপড় আনার কোনো উপায়ই ছিল না। 10 মিনিট রিক্সা চলার পর রাজীব রিক্সার ভাড়া মিটিয়ে মার্কেটের ভেতর প্রবেশ করলো। রাজীবের আঙ্কেল কিছু টাকা দিয়েছে হাত খরচ করার জন্য। সেগুলো দিয়েই সে আজ মার্কেট করার জন্য আসলো। রাজীব কিছু শার্ট দেখছিল। তখন একজন মহিলা স্টাফ রাজীবের কাছে এগিয়ে আসলো। মেয়েটি রাজীবের কাছে এগিয়ে এসে বলতে লাগলো, কি দরকার ভাইয়া আপনার? জি, আমি কিছু শার্ট আর প্যান্ট কিনবো। আপনি তো অনেক স্মার্ট দেখতে, আপনার জন্য স্পেশাল কিছু দেখাচ্ছি।
কথাটি বলে মেয়েটি একটা কালো রঙের শার্ট বের করে রাজীবের গায়ের সাথে মিলিয়ে দেখতে লাগলো। রাজীব মেয়েটির এরকম ভাব দেখে ইতস্তত বোধ করছিল। তারপর রাজীব মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, আরে কি করছেন? আমি নিজেই দেখতে পারবো আমার জিনিস। তারপর মেয়েটি রাজীবের গা থেকে হাত সরিয়ে নিল। কেন? আমার ছোঁয়া কি ভালো লাগছে না? উল্টাপাল্টা কথা বাদ দিয়ে শার্টটা প্যাকেট করে দিন। রাজীবের জোর গলার কথা শুনে মেয়েটি ভয় পেয়ে তাড়াতাড়ি শার্টটি প্যাক করে দিল। তারপর রাজীব শার্ট নিয়ে যে ওখান থেকে চলে আসতে যাবে, তখনই মেয়েটি আবার রাজীবকে ডেকে বলল, আপনার ফোন নাম্বারটা একটু দিবেন প্লিজ। আসলে আমি মোবাইল ইউজ করি না। কথাটি বলে রাজীব ওখান থেকে চলে আসলো। এদিকে মেয়েটি রাজীবের এরকম কথা শুনে অবাক হয়ে বলল, বাহ, ছেলেটা তো অনেক চালাক, কিন্তু খুব কিউট। তারপর রাজীব বই খাতা সহ আরো কিছু কেনাকাটা করে বাসায় চলে আসলো। বাসায় এসে কলিং বেল দিতেই সারা এসে দরজা খুলে দিল। সারাকে এত তাড়াতাড়ি বাসায় দেখে রাজীব বলল, কি ব্যাপার, আপনি বাসায় এত তাড়াতাড়ি? আজকে তাড়াতাড়ি চলে এসেছি, ভালো লাগছিল না তাই। কেন, আপনার শরীর খারাপ হয়নি তো আবার? আমি কি আপনার বউ যে এত প্রশ্ন করছে? রাজীব সারার এমন কথায় রীতিমতো বোকা বনে গেল। তারপর রাজীব মনে মনে বলতে লাগলো, কি মেয়ে রে বাবা, কি বলি আর কি বোঝে। রাজীবকে ভাবনাই দেখে সারা জোরে বলা শুরু করলো, কি হলো, উত্তর দিতেছেন না কেন? সরি, আমার ভুল হয়ে গেছে, আর জিজ্ঞেস করব না। আচ্ছা ঠিক আছে, আপনি এখন আপনার কাজে যান। রাজীব সারার দিকে একবার তাকিয়ে তার রুমে চলে আসলো। রুমে এসে জিনিসপত্রগুলো রেখে ফ্রেশ হয়ে খাবারের জন্য টেবিলে গেল রাজীব। রাজীব টেবিলে খেতে গিয়ে দেখতে পেল সারা তাকে একা রেখেই খাবার খেয়ে ফেলছে। রাজীব আর কিছু বলল না ভয়ে, কারণ এখন যদি কিছু বলে তাহলে সারা খুব রেগে যাবে। তাই রাজীব একটা চেয়ার টেনে চুপচাপ খাবার খাওয়া শুরু করলো। খাওয়ার মাঝে সারা রাজীবকে একবারও জিজ্ঞেস করলো না যে সে কিছু নিবে কি নিবে না, বা ঠিক মতো খাচ্ছে কিনা। রাজীব সারার দিকে তাকিয়ে রাগে কটমট করে মনে মনে বলতে লাগলো, জন্মের সময় এই মেয়েটার মুখে মধু দেয়নি, এই জন্যই এত রাগী মনে হয়। রাজীব কথাটি খুবই আস্তে আস্তে বলেছিল, কিন্তু সারা যে কিভাবে শুনলো সেটি টের পেল না রাজীব। সারা রাজীবকে রাগী দৃষ্টিতে বলল, এই আপনি মনে হয় আমাকে কিছু বলছেন, মধু না কি জানি দেনি বললেন। এই রে, মনে হয় ফেঁসে গেছি। কি হলো, কথা বলছেন না কেন? ইয়ে না, মানে আপনাকে বলিনি, আমি অন্য কিছু ভাবতেছিলাম। তারপর সারা আর কোনো কিছু জিজ্ঞেস করলো না রাজীবকে। তারপরও রাজীব তাড়াতাড়ি চুপচাপ খেয়ে তার রুমে চলে আসলো। তারপর রুমে এসে বিছানায় গা এলিয়ে দিল। রাজীব মোবাইলটা বের করে অনলাইনে ঢুকলো, কারণ প্রায় অনেক দিন ধরে অনলাইনে ঢোকা হয় না রাজীবের। অনলাইনে ঢোকা মাত্রই রাজীবের মাথায় আকাশ ভেঙে পড়ল, কারণ তার মেসেঞ্জারে প্রায় অনেক জনের উপর মেসেজ দিয়েছে। তারপর একে একে সব মেসেজ পড়তে লাগলো সে। বেশিরভাগ ফ্রেন্ডই তাকে জিজ্ঞেস করছে কেন কলেজে আসছে না সে। তারপর কয়েকজনের মেসেজের উত্তর দেওয়ার পর একটা গল্প লিখে পোস্ট করে দিল, কারণ অনলাইনে না আসার কারণে অনেকদিন ধরে গল্প দেওয়া হয়নি। গল্প পোস্ট করার শেষে রাজীব এক ঘুম দেওয়া মাত্র ঘুমের রাজ্যে তলিয়ে গেল। এক ঘুমে বিকাল 5টা বেজে গেল। তারপর বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে ঘুরতে গেল রাজীব। ছাদে গিয়ে দেখলো সারাও ছাদে এসেছে। রাজীবকে দেখে সারা মনে হয় রাগ করেছে, তাই নিচে চলে যেতে লাগলো। রাজীব বিষয়টা বুঝতে পেরে সারাকে ডাক দিয়ে বলল, কি হলো, আপনি চলে যাচ্ছেন কেন? আমি আসাতে নাকি? এত বেশি বোঝেন কেন, আমার ইচ্ছে হয়েছে তাই যাচ্ছি। কথাটি বলেই সারা নিচে চলে গেল। আর রাজীব এদিকে মনে মনে ভাবলো, মানুষ এত অহংকারী হয় কি করে যে একটা মানুষকে শুধু বিরক্তিকর মনে করে। তারপর রাজীব একবার নীল আকাশটায় তাকালো আর তার মা বাবার কথা মনে করলো। আর মনে মনে ভাবলো, তারা কি তার জন্য কষ্ট পাচ্ছে নাকি এখনো ঘৃণিত চোখে দেখছে। এদিকে রাজীবদের বাড়িতে রাজীবের ভাবি বারান্দায় বসে তার বোন রিমির সাথে রাজীবের চলে যাওয়ার খুশিতে আনন্দে ভাসছে, কারণ রাজীব বাসায় থাকাকালে তার ভাইয়ের কাছ থেকে প্রায় টাকা নিত। আর এই বিষয়টা রাজীবের ভাবি একেবারেই মেনে নিতে পারেনি।
কারণ অনেক পরিবারের বড় ভাবিরা তার ছোট দেবরদের ভাইয়ের চোখে না দেখে ঝামেলা মনে করে। রাজীবের ভাবি ও তার বোন রিমি কথা বলছিল। হঠাৎ রিমি বলে উঠল, আপু, নাটকটা কেমন হয়েছিল ওই দিনের? অনেক অনেক সুন্দর হয়েছিল। এত বড় ছেলে কাজ না করে শুধু ভাইয়ের টাকা খায় আর ঘোরে। আমার কি সংসার নাই নাকি? হ্যাঁ, রাজীবের ভাবি ও তার বোন এসব কথা বলছিল, আর হঠাৎ রাজীবের ভাইয়া পেছন থেকে তাদের এসব কথা শুনে ফেলল। রাজীবের ভাইয়া বিশ্বাসই করতে পারল না তার নিজের ছোট ভাইকে বাড়ি থেকে বের করার জন্য নিজের বউ প্ল্যান করছে। তারপর রাজীবের ভাইয়া তাড়াতাড়ি দৌড়ে এসে তার বউয়ের সামনে দাঁড়িয়ে বলল, কি তোমার হাত আছে এসবের পেছনে? রাজীবের ভাবি তার স্বামীর এরকম রাগ দেখে ভয় পেয়ে গেল। তারপর রাগ দেখিয়ে বলল, আমারই তো হাত আছে। এত বড় ছেলে বসে বসে খায় আর তোমার কাছ থেকে টাকা নেয়। আমার সংসারের কথা ভাবতে হবে না একবার? সংসারের কথা আমি ভাববো? তোমার এত বড় সাহস কি করে হয় আমার ভাইকে বাড়ি থেকে বের করার? দেখো, আমার হাত ছাড়ো। আমার গায়ে হাত তুললে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। তখন মানুষ বিভিন্ন কথা বলবে তোমাকে। তুমি কাজটা একদমই ঠিক করনি কিন্তু। আমি আমার ভবিষ্যৎ সন্তানের কথা ভেবে এসব করতে বাধ্য হচ্ছি। এখন যদি তোমার ভাইকে প্রতিদিন টাকা দাও তাহলে টাকা পয়সা কি আর জমবে? রাজীবের ভাইয়া আর কোনো কথা শুনলো না তার ভাবি। তারপর রাজীবের ভাইয়া ওখান থেকে রুমে এসে ভাবতে লাগলো, কেন ওই দিন তারা কেন রাজীবের কোনো কথা শুনলো না? যদি ওই দিন রাজীবের কথা শুনতো তাহলে রাজীবকে আর বাড়ি ছেড়ে বের হতে হতো না। এসব কথা ভাবতে ভাবতে রাজীবের ভাইয়া চোখ থেকে পানি ফেললো আর ভাবলো তাদের মা বাবাকে এসব কথা বলা যাবে না, তাহলে অনেক কষ্ট পাবে তারা। অন্যদিকে রাজীব তার মা বাবা আর পরিবারের কথা ভাবতে ভাবতে চোখ থেকে পানি ঝরাতে লাগলো। রাজীব মনে মনে প্রতিজ্ঞা করলো সে নিজেকে আগে প্রতিষ্ঠিত করবে, তারপর না হয় ওই বাড়িতে ফিরে যাবে। তারপর রাজীব আর কিছুক্ষণ ছাদে ঘোরাঘুরি করলো, তারপর রুমে চলে আসলো। রাজীব রুমে আসলো ঠিকই, কিন্তু ঘরে তার মন বসছে না। তাই সে ভাবলো বাইরে একটু ঘুরে আসবে। যেই ভাবা সেই কাজ। রাজীব তাড়াতাড়ি রেডি হয়ে নিল। তারপর সারার রুমে গেল সারাকে বলতে বাইরে যাওয়ার কথা। রাজীব সারার রুমে আসলো, কিন্তু সারাকে পেল না। পরে রাজীব বারান্দায় পা বাড়াতে দেখলো সারা কার সাথে যেন ঝগড়া করছে। রাজীব সারাকে পেছন থেকে ডাক দিয়ে বলল, সারা, আমি একটু বাইরে যাচ্ছি ঘুরতে। সারা কোনো উত্তর দিল না। তারপর সারাকে একই কথা আবার জিজ্ঞেস করলো রাজীব, কিন্তু এবার মনে হয় সারা বেশ রেগে গেছে। তাই কড়া ভাষায় বলল, দেখতেছেন না কথা বলতেছি, তারপরও কেন আমাকে ডিস্টার্ব করছেন? রাজীব চুপ করে পেছন ফিরে চলে আসতে লাগলো। সারা আবার কথায় মন দিল, কিন্তু সারা ফোনে কথা বাদ দিয়ে রাজীবের সাথে কথা বলায় ওপাশ থেকে সারার বিএফ বলল, কি ব্যাপার বাবু, তুমি কার সাথে কথা বলো? আরে আর বলো না, বাবা কোথা থেকে এক ছোট লোককে আমাদের বাসায় নিয়ে আসছে, তার সাথে কথা বলছি। রাজীব পেছন ঘুরে চলে আসার সময় সারার এরকম কথায় মনটা পুরো খারাপ হয়ে গেল, কিন্তু কিছু বলার সাহস পেল না। এদিকে সারার বিএফ সারার এসব কথা শুনে বলল, সত্যি তো? অন্য কেউ নাকি তোমার কাছের কিছু হয়? তুমি কি আমাকে সন্দেহ করছো? আরে সেটা না, তারপরেও মানুষ তো পরিবর্তনশীল, কখন কার মনে কি ঘুরে। সেটা ঠিক, তবে আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা বাই, ভালো থেকো, আগামীকাল ভার্সিটিতে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখি তাহলে। এদিকে রাজীব সারার কথায় মন খারাপ করে একটা পার্কে চলে আসলো। পার্কে এসে দোকান থেকে কেনা একটা সিগারেট ধরিয়ে টানতে লাগলো। রাজীব তেমন সিগারেট খায় না, মাঝে মাঝে মন খারাপ হলে খায়, তাছাড়া না। তারপর আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসলো। বাসায় আসতেই দেখলো তার আঙ্কেলও বাসায় চলে এসেছে। তার আঙ্কেল তাকে দেখে বলল, কি ব্যাপার রাজীব, কোথায় গিয়েছিলে? এই তো আঙ্কেল, একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। আচ্ছা, ঘোরাঘুরি করো, সমস্যা নাই, তবে আমার বাড়ি ঘরের খেয়াল কিন্তু তোমাকে রাখতে হবে। বুঝতে পারছি আঙ্কেল। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে আসো, তারপর বাসায় একসাথে ডিনার করব। রাজীব তার আঙ্কেলের সাথে কথা বলা শেষ করে রুমে এসে বাথরুম থেকে ফ্রেশ হয়ে টেবিলে গেল। তারপর সবাই একসাথে খাবার খাওয়া শেষ করলো। খাবার খাওয়া শেষে রাজীব তার রুমে এসে তাড়াতাড়ি শুয়ে পড়লো, কারণ আগামীকাল থেকে তার ভার্সিটিতে ক্লাস। পরদিন সকালে সবাই একসাথে ব্রেকফাস্ট করতে বসলো। রাজীবের আঙ্কেল তার অফিসে চলে গেলেন। রাজীব ও সারা গাড়িতে করে ভার্সিটিতে আসলো।
গাড়িতে সারার সাথে রাজীব একটা কথাও বলেনি, আর বলার ইচ্ছেও নেই তার। তারপর রাজীব তার ক্লাসে আর সারা তার ক্লাসে চলে গেল। প্রথম দিনের ক্লাসটা ভালোই লাগছিল রাজীবের, একজন ভালো বন্ধুও হলো তার। ওর সাথে আজকে ক্লাসটা ভালো হয়েছে তার। রাজীবের বন্ধুর নাম নীল। ভার্সিটি ছুটির পর রাজীব ও নীল একসাথে ভার্সিটির গেট দিয়ে বের হলো। রাজীব বাইরে এসে দেখলো সারা একটি ছেলের সাথে গল্প করছে। ছেলেটিকে জানার জন্য রাজীব নীলকে জিজ্ঞেস করলো, আচ্ছা নীল, ওই মেয়েটার সাথে ছেলেটা কে রে? আর বলিস না দোস্ত, ওই ছেলেটা সারা আপুর সাথেই পড়ে, একেবারে শয়তান আর খারাপ ছেলে। কেন, কি করেছে ছেলেটা যে খারাপ বলতেছিস? আরে ও একটা প্লে বয়, সবসময় মেয়েদের রাস্তাঘাটে টিস্ট করে, আবার অনেক মেয়ের জীবন নষ্ট করেছে এই শয়তান। তাহলে তো ছেলেটা অনেক খারাপ। সারা আপু তো ওর সাথে রিলেশন করে, তুই তো সারা আপুদের বাসায় থাকিস, ওনাকে একটু বোঝাবি। সেটাই করতে হবে, নয়তো কিছু একটা হয়ে যাবে। আচ্ছা দোস্ত, আমি এখন যাই। নীল চলে যাওয়ার পর রাজীব সারার কাছে গেল আর বলল, অনেকক্ষণ তো হয়ে গেছে, বাসায় যাবেন না? রাজীবের কথা শুনে সারা তার দিকে তাকিয়ে বিরক্তির সুরে বলল। তারপর সারা ছেলেটার সাথে আবার কথা বলা শুরু করলো। রাজীব আর কিচ্ছু বলল না, তাই চুপচাপ রিক্সা নিয়ে বাসায় চলে আসলো। বাসায় আসতেই দেখলো তার আঙ্কেলের গাড়ি বাসার সামনে মনে হয় একটু আগে এসেছে। রাজীব বাসায় কলিং বেল দিতেই তার আঙ্কেল এসে দরজা খুলে দিল, আর আঙ্কেল রাজীবকে একা দেখে প্রশ্নসূচক অবস্থায় তাকিয়ে বলল, কি ব্যাপার রাজীব, তুমি একা? সারা কোথায়? রাজীব এখন কি বলবে বুঝতে পারছে না, আর সারা যে ওই ছেলেটার সাথে আছে সেটাও বলা যাবে না। তাই তার আঙ্কেলকে কিছু একটা বোঝানোর জন্য বলল, আসলে আঙ্কেল, ওনার নাকি একটু কাজ আছে, তাই একটু দেরি হচ্ছে। সারার আবার কিসের কাজ ভার্সিটি ছুটির পর? আঙ্কেল চিন্তার কিছু নেই, চলে আসবে উনি। যেটাই হোক, আজকে থেকে তুমি সারার সাথে একসাথে আসবে, ওর যেন কিছু না হয়, আর এই দায়িত্বটা আমি তোমাকে দিলাম। ঠিক আছে আঙ্কেল, পারবো। কথাটি বলে রাজীব নিজের রুমে চলে আসলো। তারপর ফ্রেশ হয়ে বিছানায় বসে মোবাইল টিপতে লাগলো। দীর্ঘ 1 ঘন্টা পর দরজায় কলিং বেল বাজলো। রাজীব গিয়ে দরজা খোলার আগে আগে তার আঙ্কেল গিয়ে দরজা খুললো। সারা তার বাবাকে এই টাইমে বাসায় দেখে ভয় পেয়ে গেল। এদিকে রাজীবের আঙ্কেল তার মেয়েকে কড়া গলায় বলতে লাগলো, কোথায় ছিলে তুই যে এত সময় লাগলো আসতে? আসলে আমার একটু গুরুত্বপূর্ণ কাজ ছিল ফ্রেন্ডদের সাথে। যেই কাজই থাকুক না কেন, সঠিক টাইমে বাড়ি ফিরবি। ঠিক আছে, এখন থেকে ঠিক মতো আসবো। আর আজ থেকে তোর দেখাশোনার দায়িত্ব রাজীবের। এখন থেকে রাজীবের সাথে গাড়ি দিয়ে আসা যাওয়া করবি, আর ও গাড়ি চালাবে। বাবা, ওনার সাথে আমার কি সম্পর্ক যে উনি আমার সব দেখাশোনা করবে? আমি যা বলেছি তাই হবে, আর এখন থেকে বাড়ি দেখাশোনার দায়িত্ব রাজীবের। বাবা, উনি আমাদের কতদিনের পরিচিত যে বাড়ির দায়িত্ব ওনাকে দিচ্ছ? যদি উনি বাড়ি দখল করে? সেটা আমি বুঝবো, আর রাজীবের সম্পর্কে বাজে কথা বলবি না। যা, এখন ফ্রেশ হয়ে খেতে আই। রাজীব দরজার পাশ থেকে সবকিছু শুনে নিজের রুমে চলে গেল। এদিকে সারা রাগ করে তার রুমে এসে ব্যাগটা রাগের মাথায় পেছনায় ছুঁড়ে মারলো, আর মনে মনে বলতে লাগলো, কোথা থেকে চলে আসছে, চেনা নেই জানা নেই, আমার দায়িত্ব, বাড়ির দায়িত্ব ছেলেটাকে দিয়ে দিল। পরে যখন সবকিছু দখল করবে তখন বুঝবে। তারপর সবাই একসাথে দুপুরের খাবার খেয়ে নিল। খাওয়ার মাঝে সারা একটিও শব্দ করেনি, কিন্তু সারা বারবার রাজীবের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়েছিল। সারা বুঝতে পেরেছে যে রাজীবই ওসব কথা তার বাবাকে বলেছে, কিন্তু এখানে রাজীবের দোষ কি বলেন? সে আঙ্কেলের সাথে কখনো মিথ্যে কথা বলতে পারে না। যদি সে মিথ্যে বলে তখন তার আঙ্কেল তার উপর বিশ্বাস হারাবে, আর সেই কাজ রাজীব কখনো করবে না, যদিও সারা তাকে অপমান করে বা অবহেলা করে। সবার খাওয়া শেষ হলে যে যার যার রুমে চলে আসলো। এভাবে 2টা সপ্তাহ কেটে গেল। এই কয়েকদিনে রাজীব আঙ্কেলের খুব কাছের একজন হয়ে গেছে, কিন্তু সারা সে আগের মতোই তার সাথে খারাপ ব্যবহার করছে। কিন্তু রাজীব সম্মানের ভয়ে কিচ্ছু বলেনি। এখন তার পড়াশোনা ভালোই চলছে, কিন্তু অন্যদিকে রাজীবের মা বাবার কথা তার খুব মনে পড়ছে। তারা কি তার জন্য কান্নাকাটি করে না, নাকি এখনো তাকে ঘৃণা করে? একদিন রাজীব রাতের বেলা তার রুমে পড়ছিল, তখন তার মনে হলো অনেকদিন তার প্রিয় বন্ধু আরিফের সাথে কথা হয় না। তাই একটু খোঁজ খবর নেওয়ার জন্য সে তার মোবাইলে পুরোনো সিমটা লাগালো। সিমটা লাগানোর পর রাজীব কল লিস্ট চেক করে দেখলো
তার মায়ের, বড় ভাইয়ের আর তার প্রিয় বন্ধু আরিফের ফোন থেকে অনেকগুলো কল এসেছে। রাজীব মনে মনে ভাবলো তার মা ভাইয়ার তার কি দরকার যে এতবার কল দিল। রাজীব কোনো কিছু না ভেবে তার বন্ধু আরিফকে ফোন দিল, কিন্তু আরিফ ফোন ধরছে না। এভাবে 2 বার দেওয়ার পর আরিফ ফোন ধরলো। আরিফ ফোন ধরে বলতে শুরু করলো, কিরে বন্ধু, কেমন আছিস? এই তো আছি কোনো রকম। তো ওখানকার কি অবস্থা রে? কি আর খবর, আন্টি বারবার তোর কথা জিজ্ঞেস করে। আমার কথা কি কি জিজ্ঞেস করে শুনি? ও মনে পড়ছে, আন্টি নাকি তোর সাথে কথা বলতে চায়। আমার মতো খারাপ ছেলের সাথে কথা বলার কি দরকার ওনাদের? তুই এত পার্সেন্ট হলি কেমনে রে ভাই? সময়ের সাথে সাথে মানুষও বিভিন্ন পরিস্থিতিতে পড়ে বদলে যায়। আচ্ছা বেশি কথা বাদ দে, এখন বল আন্টির সাথে কথা বলবি কিনা। আচ্ছা, তুই আমাদের বাসায় গিয়ে আম্মুরে ফোনটা ধরিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, তাহলে এখনই তোর বাসায় যাচ্ছি। এখনই যাবি? সকালে গেলে হতো না? না রে, সকালে আমি একটা কাজে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি যা। আরিফের বাসা আর রাজীবদের বাসা 2 মিনিটের দূরত্ব, তাই আসতে তেমন সময় লাগেনি। আরিফ যেহেতু রাজীবের ছোটবেলার বন্ধু, তাই রাজীবের আম্মু আরিফকে ভালোভাবে চেনে। রাজীবকে কখনো খুঁজে না পেলে রাজীবের আম্মু আরিফের কাছেই রাজীবের সন্ধান চায়। এদিকে আরিফ রাজীবের বাসার দরজার সামনে কলিং বেল দিতেই রাজীবের আম্মু এসে দরজা খুলে দিল। আরিফকে এত রাতে দেখে রাজীবের আম্মু অবাক হয়ে বলল, কি ব্যাপার আরিফ বাবা, তুমি এত রাতে? আসলে আন্টি আপনি তো বলছেন যে রাজীবের সাথে কথা বলবেন, তাই আসছি। কি? কোথায় আমার রাজীব? কোথায় আমার ছেলে? আন্টি 1 মিনিট দাঁড়ান, আমি ফোন দিচ্ছি। তারপর আরিফ রাজীবকে একবার ফোন দিতে রাজীব কল রিসিভ করলো। তারপর ওপাশ থেকে আরিফ বলল, দোস্ত, আমি তোর বাসায়, আন্টির সাথে কথা বল। আম্মুর কথা শুনে রাজীবের বুকটা কেঁপে উঠল। তারপর রাজীব নিজে আগেই কথা বলতে শুরু করলো। আম্মু কেমন আছো তোমরা? রাজীব তার আম্মুর চুপ করে থাকা দেখে আবার বলল, কি হলো, কথা বলতে ইচ্ছা করছে না? তাহলে ফোন রাখি। না বাবা, রাখিস না। কোথায় তুই? কেমন আছিস? আমি কোথায় আছি, কেমন আছি, সেটা জেনে কি করবে তোমরা? কেন, আমি মা হিসেবে এসব বলার অধিকার রাখতে পারি না? পারো, তবে তুমি ঠিক কি কারণে কথা বলতে চাইছো সেটা বলো। তুই বাড়ি ফিরে আয় বাবা। মায়ের এরকম কথা শুনে রাজীব কষ্টে কিছুক্ষণ হেসে নিল। রাজীবের এরকম হাসি দেখে তার আম্মু অবাক হয়ে বলল, কিরে এভাবে হাসছিস কেন পাগলের মতো? হাসবো নাকি কাঁদবো বলো? যে ছেলেকে তোমরা বাড়ি থেকে বের করে দিয়েছো, সেই বাড়িতে আমি নির্লজ্জের মতো কিভাবে যাই বলো? এরকম ভাবে বলিস না বাবা, খুব কষ্ট হয় আমাদের। না আম্মু, আমি ওই বাড়িতে আর যাব না, যতদিন না পর্যন্ত আমি নিজেকে গোছাতে না পারি। তাহলে তুই এতদিন কোথায় কিভাবে থাকবি? যখন বের করে দিছো তখন মনে ছিল না কোথায় যাব, কিভাবে থাকবো আমি? ওসব ভুলে যা বাবা, আর তুই বাড়ি ফিরে আয়। না আম্মু, পারবো না আমি। এখন রাখি, পরে কথা হবে। তারপর রাজীব আর কোনো কথা না বলে ফোন রেখে দিল, কারণ বেশি কথা বললে মায়াও বেড়ে যাবে। এভাবে কয়েকটা মাস কেটে গেল। সামনে রাজীবের অনার্স পরীক্ষা, তাই ভাবছে পরীক্ষা দেওয়ার পর পড়াশোনার পাশাপাশি কিছু একটা করবে। এই কয়েক মাসে রাজীবের অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন আর সারা আর রাজীবের সাথে অত খারাপ ব্যবহার করে না। সারার এরকম পাল্টে যাওয়াটা রাজীবের খুব ভালো লাগলো। আর রাজীবও সারার প্রতি আস্তে আস্তে দুর্বল হচ্ছে, কিন্তু কেন হচ্ছে সেটা নিজেও জানে না। কিন্তু এখনই এসব ঝামেলায় জড়ানো যাবে না, কারণ রাজীব নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় আগে। আর তার চেয়ে সবচেয়ে আসল কথা হলো রাজীব সারাদের বাসায় থাকে। তার আঙ্কেল যদি এসব জানে তাহলে খুব কষ্ট পেতে পারে। তাই সব আশা বুকে চাপা দিয়ে রাখলো। অতঃপর রাজীব ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে নাস্তা করে সারাকে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল রাজীব। কিন্তু মাঝপথে সারা রাজীবকে গাড়ি থামাতে বলল। রাজীব কিছু না ভেবে গাড়ি থামালো, কিন্তু গাড়ি থামানোর পর যে সারা এমন কথা বলবে রাজীব তা ভাবতেও পারেনি। সারা রাজীবকে বলল, শোনেন, আপনি একটা রিকশায় করে ভার্সিটি চলে যান। আপনি ভার্সিটি যাবেন না? আমার একটু কাজ আছে, আজকে আর যাব না। দেখেন, আপনি যদি ভার্সিটি না যান আমি কিন্তু আঙ্কেলকে বলতে বাধ্য হব।
আপনাকে আমাদের বাসায় থাকতে দিয়েছি বলে আপনি বেশিবার বেড়েছেন কিন্তু। আর আপনি জানতো এখান থেকে। সারা রাজীবের কোনো কথা না শুনে গাড়ি নিয়ে চলে গেল। তারপর রাজীব তাড়াতাড়ি একটা রিক্সা ডেকে সারার গাড়ির পিছু নিল আর দেখতে লাগলো সারা কোথায় যায়। দীর্ঘ 20 মিনিট পর সারা একটি রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালো। রাজীব তা দূর থেকে রিক্সা থামিয়ে বলল। রাজীব খেয়াল করলো সারা কাকে যেন ফোন করে রেস্টুরেন্টের ভেতরে ঢুকছে। রাজীব রিক্সার ভাড়া মিটিয়ে আস্তে আস্তে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে একটু দূরে একটি টেবিলে বসলো। একটু পর রাজীব খেয়াল করলো কলেজের সেই ছেলেটি সারার জন্য অপেক্ষা করছিল এতক্ষণ। রাজীব সারার আর ছেলেটির কথোপকথন শোনার চেষ্টা করছিল। হঠাৎ করে ছেলেটি সারার সাথে রাগ হয়ে বলল, দেখো, তুমি কিন্তু তোমার বাবাকে আমাদের বিয়ের ব্যাপারে বলবে, কিন্তু তাড়াতাড়ি। আরে এখন যদি এসব বলি বাবা আমাকে বকবে। তাছাড়া আরেকটা সমস্যাও আছে। আবার কি সমস্যা আছে শুনি? সারা রাজীবের সব কথা ছেলেটাকে বলল। তারা দুজনে এটা প্ল্যান করলো রাজীবকে মেরে সারাদের বাড়ি থেকে বের করবে, যাতে রাজীব ওর পেছনে লাগতে না পারে। তবে রাজীব কিন্তু কিচ্ছু শুনেনি, গল্পের হিসেবে। সারা আরো কিছুক্ষণ কথা বলে সেখান থেকে ছেলেটার সাথে বের হতে লাগলো। রাজীব এদিকে মাথা নিচু করে রইল চোরের মতো। সারা ছেলেটাকে নিয়ে গাড়িতে করে অন্যদিকে ঘুরতে চলে গেল। এবার রাজীব সারার পিছু নিল না। সারাদিন ঘোরাঘুরি করে বাসায় চলে আসলো সে। বাড়িতে এসে রাজীব তো অবাক, কারণ সারা তার আগেই বাড়িতে চলে এসেছে। ভালো হয়েছে যে তার আঙ্কেল বাসায় নেই, নয়তো বিভিন্ন প্রশ্নের জবাব দিতে হতো রাজীবকে। সারা দরজা খুলে দেওয়ার পর রাজীব সারাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনি ভার্সিটি না গিয়ে কোথায় গিয়েছিলেন? আপনাকে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। রাজীব জানে সারা এখন কিছু বলবে না, তাই মুচকি মুচকি হাসলো। সারা রাজীবের এরকম হাসি দেখে রেগে গেল। তারপর বলল, কি ব্যাপার, আপনি এরকম শয়তানের মতো হাসতেছেন কেন? না, তেমন কিছু না, এমনি। সারার আর কোনো কথা না শুনে ওখান থেকে চলে আসলো রাজীব। রাজীব রুমে এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে বিছানায় গা এলিয়ে দিল। আর বিছানায় শুয়ে মনে মনে ভাবতে লাগলো কবে সে নিজেকে প্রতিষ্ঠিত করবে আর সারাকেও নিজের করে পাবে। রাজীব মনে মনে বলল, সারা কি কখনো আমাকে মেনে নিবে? তারপরে যাই হোক, চেষ্টা করতে ক্ষতি কি? এদিকে রাতের বেলা সারা বিছানায় শুয়ে তার বিএফকে ফোন করলো। সাথে সাথে ছেলেটা ফোন ধরলো। বাবু, কি করো তুমি? এই তো বিছানায় শুয়ে আছি। শোনো, আগামীকালের জন্য সবকিছু রেডি করে রাখছো? সবকিছু রেডি আছে, শুধু ওকে এখন উপরে পাঠানোই একমাত্র লক্ষ্য। সেটা তো অবশ্য না হলেও আমাকে ঠিক মতো থাকতে দিবে না। আচ্ছা ঠিক আছে, রাখি, আমার একটু কাজ আছে। তারপর ছেলেটি ফোন রেখে দিল। কোনোভাবে রাতটা পার হয়ে গেল। পরদিন সকালে খাবারের টেবিলে বসে সারা বলল, বাবা, আজকে আমি ভার্সিটি যাব না, ভালো লাগতেছে না। কেন, কিছু হয়েছে তোর মা? না বাবা, তেমন কিছু না, এমনি ইচ্ছা করছে না। আচ্ছা ঠিক আছে তাহলে। এদিকে রাজীব একা একা দুজনের কথা শুনছিল। তারপর মনে মনে বলল, হঠাৎ করে আবার সারার কি হলো যে ভার্সিটি যাবে না? নিশ্চয়ই কোনো বদ মতলব আছে। রাজীব আর কিছু বলল না, কারণ তার আঙ্কেল রাজীবকে একাই ভার্সিটি যেতে বলেছে। রাজীব নাস্তা খাওয়া শেষ করে রেডি হয়ে বাড়ি থেকে বের হলো। সারা যাবে না বলে আজকে আর গাড়ি নিল না রাজীব, তাই একটা রিক্সায় করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। রাজীব হঠাৎ পেছনে তাকিয়ে খেয়াল করলো কয়েকটা বাইকে করে কিছু ছেলে হকি স্টিক নিয়ে তার পেছনে পেছনে আসছে, আর ওদের মুখে কাপড় বাঁধা। তাদেরকে দেখে রাজীব মনে মনে ভাবলো, এরা আবার কারা? আমার পিছু নিল কেন? হঠাৎ করে রাজীব সামনে তাকিয়ে দেখলো রিক্সা আগাচ্ছে না, কারণ ছেলেগুলো রিক্সা থামিয়ে রাখলো। তারপর দুজন ছেলে রাজীবকে রিক্সা থেকে নামিয়ে রিক্সাওয়ালাকে চলে যেতে বলল। তারপর কয়েকজন ছেলে হকি স্টিক দিয়ে রাজীবকে মারতে লাগলো। রাজীবের শরীর থেকে শুধু লাল রক্ত ঝরছে। হঠাৎ রাজীবের খেয়াল হলো একটা ছেলে সারার বিএফ এর মতো দেখতে। সে দূরে দাঁড়িয়ে তার অবস্থা দেখে জোরে জোরে হাসছে। রাজীব আর কিছু বলতে পারছে না, কারণ তার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে। তারপর রাজীবের আর কিছুই মনে নেই। রাজীব চোখ মেলে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলো। বাবা, কেমন আছো তুমি? ভালো। আমি হাসপাতালে আসলাম কিভাবে? তোমাকে কেউ রাস্তায় মেরেছিল, তারপর আমাকে তোমার ফোন থেকে একজন ফোন করেছিল, তারপর আমি গিয়ে দেখি তোমার এই অবস্থা। ও আচ্ছা, কদিন ধরে আমি হাসপাতালে? আজকে 3 দিন ধরে তুমি হাসপাতালে আছো।
কি বলছেন আঙ্কেল? 3 দিন ধরে আমি হাসপাতালে? তোমার অনেক আঘাত লেগেছিল তাই। আচ্ছা, তোমার এই অবস্থা করেছে কারা বলতে পারো? না আঙ্কেল, ওরা সবাই মুখোশ লাগানো ছিল। ও, তাহলে তো ধরা খুবই কঠিন। না আঙ্কেল, এসব ঝামেলায় যাওয়া দরকার নাই। আচ্ছা ঠিক আছে, তুমি এখন রেস্ট নাও। তারপর আঙ্কেল সারাকে রাজীবের কাছে থাকতে বলে তিনি বাইরে গেলেন। এদিকে সারা রাজীবের কেবিনের সোফায় বসে মনে মনে ভাবতে লাগলো, কি মার দিল যে শয়তানটা, বাঁচা গেছে। এখন যদি বাবার কাছে কিছু বলে দেয়, আর তাছাড়া আমি যে এসব করেছি তার প্রমাণও নাই। এভাবে আরো একটা দিন কেটে 4 দিনের দিন বাসায় ফিরে আসলো রাজীব। ডাক্তার বলে দিয়েছে পুরো 1 সপ্তাহ বেড রেস্টে থাকতে হবে। সারা ছাড়া তো বাসায় কেউ নেই, তাই রাজীবের আঙ্কেল তার মেয়ে সারাকে 1 সপ্তাহ ভার্সিটি যেতে নিষেধ করেছে আর রাজীবের দেখাশোনা করতে বলেছে। সারা এই বিষয়টা নিয়ে আঙ্কেলের সাথে রাগারাগিও করলো, কিন্তু আঙ্কেলের কড়া আদেশ, তাই সারা আর কিছু বলার সুযোগ পেল না। একদিন দুপুরবেলা রাজীব গোসল করবে, কিন্তু ঠিকমতো হাঁটতে পারছে না সে। তাই রাজীব সারাকে ডাকবে বলে আবার ডাকতেও পারছে না। আসলে রাজীবের খুব ভয় হয়, কারণ একটা বাসায় 2 জন অবিবাহিত ছেলে মেয়ে কেমন দেখায় না। তারপর আর কোনো উপায় না পেয়ে সারাকে ডাক দিল রাজীব। সারা রাজীবের ডাক শুনে এগিয়ে আসলো, তারপর বলল, কি হলো, কিছু দরকার ডাকছেন যে? না মানে গোসল করব, তাই বাথরুমে যেতে যাচ্ছি। রাজীবের গোসলের কথা শুনে সারা কেমন দৃষ্টিতে জানি দেখলো, তারপর বলল, আচ্ছা ঠিক আছে চলুন, নিয়ে যাচ্ছি। তারপর সারা রাজীবের হাত ধরে বাথরুমে নিয়ে গেল। রাজীব অনেক কষ্ট করে বাথরুমের দেওয়াল ধরে গোসলটা সারলো। তারপর তোয়ালে পরে বাথরুম থেকে বের হতে লাগলো সে। সারা যে বিছানায় বসেছিল সেটা রাজীব কি করে জানবে? সারা রাজীবকে এই অবস্থায় দেখে চোখ বড় বড় করে তাকিয়ে মুখ অন্যদিকে ফিরিয়ে বলল, আপনার কি লজ্জা শরম নাই নাকি? সরি, বুঝতে পারিনি। আচ্ছা, আমাকে আর কি দরকার আছে এখন? জামা কাপড়গুলো বের করতে হবে, আর আমাকে একটু ধরে নিয়ে যান। তারপর সারা রাজীবের কাছে এসে ধরে বিছানায় নিয়ে বসিয়ে আলমারি থেকে জামা কাপড় দিয়ে চলে গেল। এদিকে রাজীব রেডি হয়ে বিছানায় বসে আছে। কিছুক্ষণ পর সারা প্লেটে করে রাজীবের জন্য খাবার নিয়ে আসলো। সারার এরকম ব্যবহার রাজীবের ভালোই লাগছিল। রাজীব খেতে শুরু করলো। সারা সামনে বসে আছে দেখে রাজীব সারাকে বলল, আপনি খাবেন না এখন? না, আরো পরে খাবো, আপনি খান। আরে চলেন না, একসাথে খাই। তারপর সারা রাজীবের জোরাজুরিতে একসাথে খাবার খেলো। হঠাৎ করে সারার ফোনে একটা কল আসলো। সারা তাকিয়ে দেখলো তার বিএফ এর নাম আকাশ ফোন করেছে। সারা প্রথমবার কেটে দিয়েছে, কিন্তু আকাশ আবার ফোন করলো। সারা এবার ফোন না ধরে পারল না, তাই সারা কল রিসিভ করা মাত্রই ওপাশ থেকে আকাশ বলে উঠলো, কি ব্যাপার, তুমি কল কেটে দিচ্ছ কেন? লাঞ্চ করতেছি, একটু পরে কথা বলি। ওই ছেলেটার কি অবস্থা? সারা মারা গেছে নাকি? না যায়নি, পরে কথা বলি বললাম তো। তুমি ইদানিং কি রকম হয়ে গেছো জানি। সারা এবার কথা না বলে রাগ হয়ে ফোন কেটে দিল। আর এদিকে রাজীব বসে বসে সারার কাণ্ড দেখছে। সারা ভাত খেতে খেতে রাজীবের দিকে তার চোখ গেল। সারা রাজীবের এরকম তাকানো দেখে বলল, কি হলো, এভাবে তাকিয়ে কি দেখছেন? কারোর সাথে কি কিছু হয়েছে? এভাবে রেগে গেলেন যে? না তেমন কিছু না, আপনি খান। তারপর সারা ও রাজীব খাওয়া শেষে যার যার রুমে চলে গেল। তারপর দিল এক ঘুম। রাজীবের পুরোপুরি সুস্থ হতে আরো 5 দিন লেগে গেল। রাজীব এখন সম্পূর্ণ সুস্থ। রাজীবের সেবা করতে করতে সারা মনে হয় অনেক বিরক্ত হয়ে গেছে, তাই কয়েকদিন ভালোভাবে রাজীবের সাথে কথাও বলেনি তেমন। এখন রাজীব সম্পূর্ণ সুস্থ, তাই আজকে ভার্সিটি যাবে, কারণ কয়েকদিন পর পরীক্ষা। এখন থেকেই পরীক্ষার সব প্রস্তুতি নিতে হবে, কারণ রেজাল্ট ভালো না করলে চাকরিও ভালো পাবে না। তাই রাজীব খুব সকালে ঘুম থেকে উঠে গেল। তারপর বাথরুমের দিকে হাঁটা ধরল। বাথরুমের দরজা খুলে যা দেখলো রাজীব তা কখনো ভাবতে পারেনি, কারণ ভেতরে সারা গোসল করছে। রাজীবকে দেখে সারা জোরে এক চিৎকার দিয়ে দরজা বন্ধ করে ফেলল। রাজীব সেখানেই মূর্তির মতো দাঁড়িয়ে আছে। রাজীব ভেবেই পাচ্ছে না কি থেকে যে কি হয়ে গেল। সারার এরকম চিৎকার শুনে সারার বাবা মানে রাজীবের আঙ্কেল দৌড়ে রাজীবের রুমে এলো। সারাও এদিকে গোসল শেষে বাথরুম থেকে বের হলো। রাজীবের আঙ্কেল এতক্ষণে পুরো ঘটনাটা জেনে গেল। সারা অনেক কান্না করছে। আপনারাই বলুন,
রাজীব কি ইচ্ছে করে এসব করেছে? সারার বাবা বিষয়টা জেনে রাজীব আর সারার বিয়ের ব্যবস্থা করলেন, কারণ ঘটনাটা যেন বাইরের কারো কানে না যায়। সারা বিয়ের কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারলো না। সারা তার বাবাকে অনেক বোঝালো, কিন্তু তার বাবা বললেন সারার সম্মানের কথা ভেবেই কাজটা করছে। তারপর সারা কিছু একটা ভেবে বিয়েতে রাজি হলো। এরপর সারার বাবা কাজী ডেকে রাতের বেলা রাজীব আর সারার বিয়ের ব্যবস্থা করলেন। কোনো মতে অল্প পরিসরে বিয়েটা সম্পূর্ণ হলো। সারার বাবার অফিসের কিছু লোক এসেছে দাওয়াতে। রাজীব এখন বারান্দায় দাঁড়িয়ে ভাবছে কি থেকে কি হলো, কারণ তার তো বিয়ের বয়সই হয়নি। রাজীব বিশ্বাসই করতে পারছে না সারা এত সহজে বিয়েতে রাজি হলো কিভাবে, সেটাই এখন ভাবছে সে। কোনো রকম ঝগড়া বা ঝামেলা না করে রাজীবের মতো একটা ছেলের সাথে বিয়েতে রাজি হয়ে গেল। যাই হোক, সারাকে তো রাজীব নিজের করে পেতে চেয়েছিলই। এখন রাজীবের তার মা বাবার কথা খুব মনে পড়ছে, কারণ তারা যদি আজ এই বিয়েতে উপস্থিত থাকতো তাহলে কত আনন্দ থাকতো এই বিয়েতে। এসব ভাবতে ভাবতে কখন যে রাজীবের চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। রাজীব বাইরের দিকে তাকিয়েছিল, হঠাৎ করে কাঁধে কারো হাতে স্পর্শ পেতে সে পিছে তাকিয়ে দেখলো তার আঙ্কেল, মানে তার শ্বশুর। তারপর তার আঙ্কেল রাজীবের দিকে তাকিয়ে বলল, রাজীব, আজকের এই খুশির মুহূর্তে তুমি কাঁদছো কেন? আসলে আঙ্কেল, একটু মা বাবার কথা মনে পড়ছে। কেন, আমাকে কি তোমার বাবা মনে হয় না? আরে আঙ্কেল, কি বলছেন? আপনি তো এখন আমার বাবা। এখন তাড়াতাড়ি যাও, সারা তোমার জন্য অপেক্ষা করছে। রাজীব তার আঙ্কেলের সাথে কথা বলা শেষ করে বাসর ঘরের দিকে যেতে লাগলো। রাজীবের ভাবতে অবাক লাগছে, আজকে তার বাসর রাত। এই রাত নিয়ে রাজীবের কত যে স্বপ্ন ছিল তা মনে হয় আজকে পূরণ হতে চলেছে। আপনাদের সাথে অনেক কথা বলতে বলতে রাজীব বাসর ঘরের সামনে চলে আসলো। রাজীবের রুমেই বাসর ঘর বানানো হয়েছে। তারপর রাজীব এক বস্তার সাহস নিয়ে বাসর ঘরে ঢুকলো, কিন্তু বাসর ঘরে ঢোকার পর বিছানায় তাকিয়ে দেখলো সারা ঘুমটা নামিয়ে মোবাইল টিপছে। রাজীব জানতো নতুন বউরা স্বামীকে পা ধরে সালাম করে, কিন্তু এখানে তো বউ সালামের পরিবর্তে মোবাইল টিপছে। মনটা একটু খারাপ হয়ে গেল রাজীবের। রাজীব যে রুমে এসেছে তা সারা খেয়ালই করেনি, তাই রাজীব সারার হোশ ফেরানোর জন্য একটা কাশি দিল। সারা কাশি শুনে সামনে তাকালো, তাকিয়ে দেখলো রাজীব দাঁড়িয়ে আছে। রাজীবকে দেখে সারা বলল, দেখুন, আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না, সো কাছে আসার চেষ্টা করবেন না। রাজীব সারার এরকম কথায় রীতিমতো চমকে গেল। তারপর রাজীব মন খারাপ করে সারাকে বলল, স্বামী হিসেবে মেনে না নিলে বিয়েতে রাজি হলেন কেন? আমি একজনকে ভালোবাসি আর আপনাকে বিয়ে করেছি কষ্ট দেওয়ার জন্য। আপনি আমাকে বলতে পারতেন যে অন্য কাউকে ভালোবাসেন, শুধু শুধু কেন আমার জীবনটা নষ্ট করলেন? আপনার কারণেই এসব হয়েছে। ওই দিন চরিত্রহীন মানুষের মতো বাথরুমে না ঢুকলে ওসব হতো না। আমার সব কিছু দেখার মতলব ছিল। দেখেন, আপনি কখনো আমার বাথরুমে আসতেন না, আর ওই দিন আপনার বাথরুমের দরজা লাগানো উচিত ছিল। কেন, আপনি দরজা নক করে ঢুকতে পারেননি? আমার বাথরুমে আমি কেন দরজা নক করতে যাব? দেখেন, আমাকে আর বিরক্ত করেন না, আমি এখন ঘুমাবো। তারপর সারা বিছানায় শুয়ে পড়ল। রাজীবও ড্রেস চেঞ্জ করে লাইট বন্ধ করে শুতেই গেল। সারা বিছানা থেকে লাফ দিয়ে উঠে পড়ল আর রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, এই, আপনি বিছানায় উঠতেছেন কেন? যাক বাবা, বিছানায় না উঠলে ঘুমাবো কোথায়? দেখুন, মজা করার একেবারে চেষ্টা করবেন না। আপনি সোফায় গিয়ে ঘুমান। কি, নতুন বর কখনো সোফায় ঘুমায় নাকি? একদম স্ত্রীর অধিকার খাটানোর চেষ্টা করবেন না। আমি আপনাকে তিলে তিলে কষ্ট দেওয়ার জন্য বিয়ে করেছি। সারার এরকম কথা শুনে মনটা খারাপ হয়ে গেল রাজীবের। তারপর একটা মিথ্যে মুচকি হাসি দিয়ে বিছানা থেকে একটা বালিশ আর কাঁথা নিয়ে সোফায় শুতে গেল। তারপর যখন লাইট বন্ধ করতে যাবে তখনই সারা আবার চিৎকার দিয়ে উঠল। তাই রাজীব বিরক্ত হয়ে বলল, এই সমস্যা কি? ঘুমাতে দিবেন না নাকি? আপনি লাইট বন্ধ করলেন কেন? আজব, লাইট জ্বালিয়ে কেউ ঘুমায় নাকি? জানি তো, লাইট বন্ধ করে অন্ধকারে লুচ্চামের ফোন দিয়ে আসছেন। আপনার মতো মানুষকে ভালোভাবে চেনা আছে আমার। দেখুন, আমি ওই টাইপের ছেলে না, আর মেয়েদের কিভাবে ভালোভাবে সম্মান করতে হয় তা জানা আছে আমার। সারা রাজীবের কথা শুনে চুপ করে রইল। তারপর রাজীব লাইট বন্ধ করে ডিম লাইটটা জ্বালিয়ে রাখলো। আজ কেন যেন ঘুম আসছে না রাজীবের। সারাকে নিয়ে কত স্বপ্ন ছিল রাজীবের, কিন্তু সব এক নিমেষে শেষ হয়ে গেল। এবার রাজীব সারার দিকে একটু তাকালো।
সারাদিন ক্লান্ত থাকাতে মেয়েটি বাচ্চাদের মতো করে ঘুমিয়ে রইল। আর ডিম লাইটের আলোতে সারার মুখটা আলোকিত হয়ে রয়েছে। চেহারাটা নিষ্পাপ বাচ্চাদের মতো, কিন্তু এর ভেতরে কত নিষ্ঠুর মানসিকতা ভরে আছে কেউ বলতে পারবে না। সারার কথা ভাবতে ভাবতে চোখ থেকে পানি গড়িয়ে পড়ল রাজীবের। কিন্তু রাজীবের ঘুম আসছে না, তাই প্যান্টের পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে বারান্দায় চলে আসলো। বারান্দায় এসেই একটা চেয়ার টেনে বসে একটা সিগারেট ধরালো আর জোরে জোরে সিগারেট টানছে আর ধোঁয়া ছাড়ছে সীমাহীন আকাশে। সিগারেট খেলে নাকি মনের সব কষ্ট ধোঁয়ার সাথে মিশে যায়। রাজীবও সেটাই করার চেষ্টা করছে। এভাবে পুরো 1 ঘন্টার মতো বাইরে বসেছিল রাজীব। তারপর চোখে একটু ঘুম ঘুম ভাব আসতেই রুমে ঢুকে সোফায় গিয়ে শুয়ে পড়ল। এক ঘুমে পুরো সকাল 8টা বেজে গেছে। সকালবেলা রাজীব ঘুম থেকে উঠে দেখলো সারা বিছানায় নেই। রাজীব বাথরুম থেকে কারো বের হওয়ার আওয়াজ শুনল। তাকিয়ে দেখলো সারা সদ্য গোসল করে এসেছে। সারা একটি কালো শাড়ি পরেছে, চুলগুলো ভেজা আর খোলা থাকাতে সারাকে অপরূপ সুন্দরী লাগছে। রাজীব যেন ওর মায়ায় হারিয়ে যেতে যাচ্ছে। রাজীব ধ্যানে ছিল। হঠাৎ করে অনুভব করলো কোথা থেকে যেন পানি এসে রাজীবের গায়ে পড়েছে। রাজীব ধ্যান থেকে ফিরে এসে দেখলো সারা ড্রেসিং টেবিলের আয়নায় চুল ছাড়ছে, আর সেই পানি তার গায়ে এসে পড়ছে। রাজীবের ইচ্ছে করছিল ওর ভেজা চুলে নাক ডুবিয়ে দিতে, কিন্তু সেটা সম্ভব না। তাই স্বপ্নই থেকে গেল রাজীবের। রাজীব জানে না এই স্বপ্ন কখনো পূরণ হবে কিনা। তারপর রাজীবও বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসলো। ফ্রেশ হওয়া শেষে বাথরুম থেকে বের হয়ে দেখলো সারা এখনো সাজছে। সারাকে সাজতে দেখে রাজীব মনে মনে বলল, আমি কিছুতেই বুঝতে পারি না এই মেয়ে মানুষের সাজতে এত সময় লাগে কেন। রাজীব আর কোনো কিছু না ভেবে তাড়াতাড়ি রেডি হয়ে নিল। রাজীব রেডি হওয়ার পর দেখলো সারা এখনো সাজছে। তাই রাজীব বিরক্ত হয়ে বলল, আচ্ছা, ময়দা মাখতে মাখতে কি দিন শেষ করে দিবেন নাকি? কি বললেন আপনি? আমি ময়দা মাখি? তো কি করতেছেন? সেই কখন থেকে দেখতেছি সাজতেছেন। মুখ সামলে কথা বলবেন কিন্তু। আমার কাজ শেষ, এবার চলুন। রাজীব ও সারা একসাথে নাস্তার টেবিলে গেল। রাজীব সেখানে গিয়ে দেখলো তার শ্বশুর আঙ্কেল তাদের জন্য অপেক্ষা করছে। রাজীবের আঙ্কেল তাদের দেখে মুচকি হেসে বললেন, তোমাদের দুজনকে খুব সুন্দর লাগছে একসাথে। রাজীব তার আঙ্কেলের কথায় অনেক খুশি হলেও সারা খুশি হয়নি। রাজীব সেটা সারার মুখ দেখেই বুঝে ফেলেছে, কিন্তু কি আর করার, যা হওয়ার তা তো হয়েই গেছে। তারপর সবাই একসাথে খাওয়া শুরু করলো। খাওয়ার মাঝে সারা এমন একটা ভাব করছে যেন সে রাজীবকে কত ভালোবাসে, কারণ সারা রাজীবকে তার নিজ হাত দিয়ে খাবার তুলে দিচ্ছে। দেখে কেউ বলতে পারবে না এই মেয়েটা তার স্বামীকে ভালোবাসা নয়, বরং প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছে। সবাই চুপচাপ খেতে লাগলো। হঠাৎ করে রাজীবের আঙ্কেল এমন একটা কথা বলল, তা শুনে সারা অনেক রেগে গেল। রাজীবের আঙ্কেল বললেন, তোমরা তো নতুন বিয়ে করেছো, তাই ভাবলাম কোথাও একটু ঘুরে আসো, ভালো লাগবে। কি বলছেন আঙ্কেল? এখন এসবের কি দরকার? হ্যাঁ বাবা, আর কয়েকটা দিন না হয় যাক, তারপর যাব। তোমাদের টিকিট কেটে ফেলেছি, এখন ক্যান্সেল করা যাবে না, তাই তোমরা আগামীকাল রাতে কক্সবাজার যাওয়ার জন্য রেডি থেকো। তারপর আর কি করার, আগামীকালই কক্সবাজার যাওয়ার জন্য রেডি হলো তারা। রাতের বেলা রাজীব যখন ব্যাগ গোছাচ্ছে, তখন সারা কোত্থেকে এসে রাগী গলায় রাজীবকে বলল, এই, আপনি কক্সবাজার যাওয়ার জন্য রাজি হলেন কেন? আমি কোথায় রাজি হলাম? আঙ্কেলই তো সব করলো। আমি সবই জানি, এখানে কিছু করতে পারছেন না দেখে ওখানে গিয়ে কিছু করার ধান্দা। দেখুন, সব সময় নেগেটিভ কথা বলেন কেন আপনি? ঠিকই তো বলছি আমি। রাজীব সারার কথা শুনে রাগ করে সোফায় গিয়ে শুয়ে পড়ল, কারণ সকালে খুব তাড়াতাড়ি উঠতে হবে। তাদের জন্য বিমানের টিকিট কেটে রেখেছেন, তাই তেমন কিছু করতে হয়নি। এদিকে সারাও বিছানায় ঘুমিয়ে পড়ল। এদিকে রাজীব মনে মনে ভাবছে, কি মেরে বাবা, একটু দয়া মায়া নাই? একটা মানুষ সোফায় শুয়ে আছেন আর উনি বিছানায় শুয়ে আরামে ঘুমাচ্ছেন। সকালবেলা রাজীব আগেই ঘুম থেকে উঠে পড়ল। তারপর রাজীব সারার দিকে তাকিয়ে দেখলো সারা এখনো ঘুম থেকে ওঠেনি। হঠাৎ করে রাজীবের চোখ গেল সারার প্যাটের দিকে। রাজীব তাকিয়ে দেখলো শাড়িটা একটু প্যাট থেকে সরে গেছে। রাজীব কেন যেন তাকিয়ে থাকলো, আর তার শরীরে কারেন্ট বয়ে চলছে মনে হচ্ছে। কতক্ষণ তাকিয়েছিল খেয়ালই নেই রাজীবের। আর এদিকে সারা আস্তে আস্তে চোখ ডলতে ডলতে ঘুম থেকে উঠে দেখলো শাড়িটা গা থেকে একটু সরে গেছে। সারা আশেপাশে তাকিয়ে দেখলো রাজীব ওর প্যাটের দিকে তাকিয়ে আছে।
তারপর সারা লজ্জায় তাড়াতাড়ি প্যাট ঢাকলো। সারা রাজীবকে কিছুই বলল না। তাই রাজীব মনে মনে বলল, আমি তাকানোতে সারা কিছু বলল না, মনে হচ্ছে আস্তে আস্তে লাইনে আসছে। সারা বিছানা থেকে উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসার পর রাজীবও ফ্রেশ হয়ে আসলো। তারপর তাড়াতাড়ি রেডি হয়ে সবকিছু গুছিয়ে নিল। এরপর সবাই মিলে নাস্তা খেতে বসলো। নাস্তা খাওয়ার মাঝে রাজীবের আঙ্কেল তার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বললেন, রাজীব, বাবা এই প্যাকেটে 2000 টাকা আর বিমানের টিকিট আছে, আর বুকিং অনুযায়ী ওই হোটেলে উঠবে। তোমাদের কিছু বলা লাগবে না, আমি সব বলে দিয়েছি। আঙ্কেল, এত টাকার কি দরকার ছিল? আরে বাবা রাখো, তুমি, অনেক খরচ লাগে কক্সবাজার যেতে। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে। এই, তুমি আমাকে আঙ্কেল বলো কেন? শ্বশুর আব্বা বলবে। না, আপনাকে আঙ্কেল বলতে আমার ভালো লাগে। তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আঙ্কেলই বলো। সবার খাওয়া শেষে রাজীব ও সারা জিনিসপত্র নিয়ে গাড়িতে তুলল বিমানবন্দর যাওয়ার উদ্দেশ্যে। রাজীবের আঙ্কেল মানে তার শ্বশুর আব্বার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠলো তারা। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, রাজীব সামনে আর সারা পেছনে বসে আছে। আজকে সারাকে অনেক সুন্দর লাগছে রাজীবের, সেটা চোখ এড়ালো না, কারণ সারা নীল রঙের একটা জামা পরেছে। রাজীব আর চোখে সারাকে দেখছে, সেটা সারা খেয়াল করলো। তারপর তারা বিমানবন্দর চলে আসলো। এখন সারা ও রাজীব বিমানে বসে আছে। একটু পর বিমান আকাশে উঠবে। সারা রাজীবের পাশে বসে আছে, কিন্তু কোনো কথা বলছে না। তাই রাজীব সারাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, চুপচাপ আছেন যে? কোনো কথা বলছেন না কেন? কি বলবো আবার? কেন, কত কিছুই তো বলার আছে। আমার এত কথা বলার মুড নাই। ও আচ্ছা, ঠিক আছে। কিছুক্ষণ পর বিমান ছেড়ে দিল। এদিকে রাজীব মন খারাপ করে বসে আছে। কি কপাল, তার পাশে একটা সুন্দরী বউ থাকতেও একা একা সময় কাটাতে হচ্ছে রাজীবের। 1 ঘন্টার মধ্যে তারা কক্সবাজার বিমানবন্দরে চলে আসলো। তারপর তারা তাদের জন্য ঠিক করা গাড়িতে করে হোটেলে পৌঁছে গেল। রাজীব ও সারা হোটেলে পৌঁছে রিসেপশন থেকে চাবি নিয়ে তাদের জন্য বুকিং দেওয়া রুমে চলে গেল। রুমে এসেই সারা ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ল। রাজীব রুমের দরজা লাগিয়ে নিজেও বিছানায় শুয়ে পড়ল। অমনি সারা তাড়াতাড়ি বিছানা থেকে উঠে পড়ল। রাজীব সারার এরকম ভাব দেখে বলল, কি হলো, এভাবে উঠে পড়লেন কেন? আপনি তো দেখছি সুযোগের চেষ্টায় আছেন। আপনার কথাটা বুঝলাম না, প্লিজ একটু বুঝিয়ে বলেন। কিছু না, আগে বলেন আপনি বিছানায় এভাবে আমার পাশে শুয়ে পড়লেন কেন? শরীরটা খুব ক্লান্ত লাগছিল, তাই একটু শুইলাম। আচ্ছা সরি, ভুল হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এখন ফ্রেশ হয়ে আসেন, তারপর আমি যাব। সারা ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেল। কিছুক্ষণ পর সারা ফ্রেশ হওয়া শেষে দেখলো সে তার ড্রেস আনেনি। সারা এবার চিন্তায় পড়ে গেল। তারপর কিছুক্ষণ ভেবে বলল, রাজীবকে ডাক না দেওয়া ছাড়া এভাবে বের হওয়া ঠিক হবে না। তাই সারা বাথরুমের দরজাটা একটু ফাঁক করে রুমের আশেপাশে তাকালো, কিন্তু রাজীবকে রুমে পেল না। সারা কয়েকবার রাজীবকে ডাক দিতে রাজীব বারান্দা থেকে রুমে এসে দেখলো সারা বাথরুমের দরজা দিয়ে মাথা অর্ধেক বের করে তাকে ডাকছে। তারপর রাজীব সারাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এভাবে ডাকছেন কেন? আসলে আমার ড্রেসগুলো বিছানোর উপর, একটু দিবেন? রাজীব বিছানার উপর তাকিয়ে দেখলো বিছানায় সারার ড্রেস। রাজীব একটু মজা করে বলল, আপনি বের হয়ে নিয়ে নিন, আমি দিতে পারবো না। প্লিজ দেন না, আমি এই অবস্থায় কিভাবে বের হব বলেন? কেমন অবস্থায় আছেন শুনি? সারা রাজীবের কথাটা শুনে অবাক হয়ে তাকিয়ে বলল, প্লিজ এভাবে একটা মেয়েকে কষ্ট দিবেন না, দিন না ড্রেসগুলো। রাজীবও সারার কথাটাই বুঝতে পেরেছে, তাই তার সারার প্রতি একটু মায়া হলো। রাজীব তারপর বাথরুমের সামনে এসে সারার হাতে ড্রেসগুলো দিল। সারার ড্রেসগুলো পেয়ে ঠাস করে দরজা বন্ধ করে দিল। সারার এরকম অবস্থা দেখে রাজীব বিছানায় বসে জোরে জোরে হাসতে লাগলো। কিছুক্ষণ পর সারা বাথরুম থেকে বের হলো, কিন্তু লজ্জায় রাজীবের দিকে তাকাতে পারছে না। রাজীব তারপর বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। সারা ও রাজীব একসাথে রাতের খাবার রেস্টুরেন্টে খেতে গেল। তারপর তারা আবার হোটেলে ফিরে আসলো। রাজীব হোটেলে এসে বিছানায় শুতে যাবে, তখনই সারা বলে উঠলো, এই শোনেন না, সমুদ্রের কাছে যাই এখন? এই রাতের বেলা যাওয়া দরকার নাই, সকালে নিয়ে যাব। না, আমি এখনই যাব, প্লিজ চলেন না। বললাম না সকালে যাব। সারা মন খারাপ করে বসে রইল। রাজীব আর কোনো উপায় না পেয়ে সারাকে নিয়ে সমুদ্র দেখতে বের হলো।
সমুদ্রের পানির কাছে গিয়ে সারা দুহাত তুলে ঘুরতে লাগলো। রাজীব অন্যদিকে তাকিয়েছিল। হঠাৎ করে সারা রাজীবের সামনে থেকে উধাও হয়ে গেল। রাজীব খুব টেনশনে পড়ে গেছে, কারণ সারার কিছু হলে সে তার বাবাকে কি জবাব দেবে। অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না। রাজীব খোঁজাখুঁজি শুরু করলো। অবশেষে রাজীব কিছু দূর এগিয়ে এসে দেখলো সারা একটা কসমেটিক্সের দোকানের সামনে দাঁড়িয়ে সেগুলো দেখছে। সারাকে খুঁজে পেয়ে রাজীব খুশি তো হলোই, আবার মনে মনে রাগও করলো। রাজীব দ্রুত পায়ে হেঁটে সারার কাছে এসে আচমকা সারাকে জড়িয়ে ধরলো। সারা রাজীবের এরকম কাণ্ডে পুরো স্তব্ধ হয়ে গেছে। সারা রাজীবকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দিল। একটা ছেলে একটা মেয়েকে জড়িয়ে ধরেছে দেখে আশেপাশের কিছু লোক তাদের কাছে এগিয়ে আসলো। তারপর লোকগুলোর মধ্যে একজন বলে উঠলো, কি ভাই, মেয়ে দেখলে কি মাথায় কাজ করে না? রাজীব লোকটির কথা শুনে বোকা বনে গেল। তারপর মনে মনে বলল, যাক বাবা, আমার বউকে আমি জড়িয়ে ধরছি, এতে মাথা নষ্ট হওয়ার কি আছে। এদিকে কিছু লোক রাজীবের উত্তর নেই দেখে তাকে মারতে এলো। রাজীব তাদের বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু কেউ কোনো কথা শুনছে না। এদিকে সারা পরিস্থিতি খারাপ দেখে লোকগুলো সামনে এসে বলল, আপনারা যান, উনি আমার সাথে এসেছে। লোকগুলো চলে যাওয়ার পর রাজীবের ভয় একটু কমলো। তারপর রাজীব সারাকে উদ্দেশ্য করে বলল, আপনি এখানে কেন সেটা আগে বলেন। আমার এই জিনিসগুলো খুব ভালো লেগেছে, তাই দৌড়ে চলে আসছি। তাই বলে আমাকে বলে আসবেন না? এত কিছু বলার টাইম নেই আমার। আচ্ছা, এসব বাদ দেন, এখন হোটেলে চলেন। এই জিনিসগুলো আমার পছন্দ হয়েছে, আমি টাকা আনি নাই। প্লিজ আপনি দেন না টাকাটা। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। রাজীব টাকা পরিশোধ করেই সারাকে নিয়ে হোটেলে চলে আসলো। রুমে এসে রাজীব ঠাস করে বিছানায় শুয়ে পড়লো। সারা বিছানায় রাজীবের শুয়ে পড়া দেখে বলল, কি ব্যাপার, আপনি উপরে শুইলেন কেন? দেখেন, শরীরটা খুব ক্লান্ত, আমি নিচে শুতে পারবো না। আর আপনার ইচ্ছে হলে আরেকটা রুম নিয়ে সেখানে ঘুমান। সারা অন্য রুমে একা শোয়ার ভয়ে আর কোনো কথা না বলে মাঝখানে ভারত পাকিস্তান বর্ডার কোল বালিশ দিয়ে রেখেছে। মাঝরাতে রাজীবের ঘুম ভেঙে গেল। রাজীব তাকিয়ে দেখলো সারা ঘুমিয়ে রয়েছে, কিন্তু কোল বালিশটা নেই। রাজীবের মনে হলো কোল বালিশটা মনে হয় নিচে পড়ে গেছে। সে এক পলকে সারার দিকে তাকিয়ে রইল। ইচ্ছে হচ্ছিল কপালে একটা চুমু দিয়ে দিতে, কিন্তু সেটা রাজীব করলো না। হঠাৎ করে সারা এমন একটা কাজ করলো, সেটিতে রাজীব পুরো বাকরুদ্ধ হয়ে গেল। সারা তার দু হাত দিয়ে রাজীবকে জড়িয়ে ধরেছে। এদিকে রাজীব সারাকে বাধাও দিতে পারছে না, কারণ এখন হাত সরাতে গেলেই সারার ঘুম ভেঙে যাবে। রাজীব সারার জড়িয়ে ধরা অবস্থায় ঘুমিয়ে পড়ল। সকালবেলা রাজীবের ঘুম আগে ভাঙলো। ঘুম থেকে উঠে রাজীব বারান্দায় চলে গেল সকালের আবহাওয়া অনুভব করতে। এদিকে সারা ঘুম থেকে উঠে দেখলো পাশে রাজীব নেই আর কোল বালিশটাও নেই। সারা একটু ভয় পেয়ে গেল, রাতে আবার কিছু হয়েছে কিনা। তারপর সারা বিছানা থেকে নামতে গিয়ে দেখলো কোল বালিশটা ফ্লোরে পড়ে আছে। সারা কোল বালিশটা বিছানায় রেখে বাথরুমে ফ্রেশ হতে চলে গেল। এসে দেখলো রাজীব বিছানায় বসে রয়েছে। রাজীবকে দেখে সারা বলল, কোথায় গিয়েছিলেন আপনি? রুমে দেখলাম না যে। এই তো বারান্দায় ছিলাম। কথাটি বলে রাজীব বাথরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হওয়া শেষে রাজীব সারাকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেল নাস্তা করার জন্য। নাস্তা করা শেষে রাজীব সারাকে নিয়ে সমুদ্র দেখতে গেল। দুজন একসাথে সমুদ্রের তীরে হাঁটছে, কিন্তু এই হাঁটার মাঝখানে রয়েছে কয়েক ফিট ফাঁক। হাত দুটো আঁকড়ে ধরতে ইচ্ছে করছিল রাজীবের, কিন্তু ওই যে নিয়তি যা করে ভালোর জন্যই করে। রাজীব ও সারা আলাদা আলাদা ছবি তুলছিল। হঠাৎ করে রাজীবের সাথে এমন একটা কাণ্ড ঘটলো, তাদের রাজীব ও সারা দুজনে চুপ হয়ে গেল, কারণ একটা মেয়ে দৌড়ে এসে রাজীবকে জড়িয়ে ধরেছে। মেয়েটির পরনে প্যান্ট আর গেঞ্জি। মেয়েটির রাজীবকে এভাবে জড়িয়ে ধরাতে সারার কেন যেন হিংসা হচ্ছিল, কিন্তু প্রকাশ করতে পারছিল না। এদিকে রাজীব হঠাৎ করে মেয়েটির জড়িয়ে ধরা দেখে মেয়েটিকে দু হাত দিয়ে সরালো। রাজীব মেয়েটির দিকে তাকিয়ে দেখলো তারই কলেজে পড়া বান্ধবী অদ্রিতা। অদ্রিতাকে দেখে রাজীব হাসি মুখে বলল, কিরে অদ্রিতা, তুই এখানে? বাবা মার সাথে ঘুরতে এসেছি। তো আঙ্কেল আন্টি কোথায়? বাবা মা হোটেলে আছে, আমি একাই এসেছি। ও আচ্ছা। অদ্রিতা রাজীবের সাথে কথা বলতে বলতে দেখতে পেলো একটা মেয়ে তার সাথে, তাই অদ্রিতা রাজীবকে জিজ্ঞেস করলো, কি রে, এই মেয়েটা কি আমাদের ভাবি নাকি? না রে, এটা আমার মামাতো বোন হয়। রাজীব সারাকে বোন বলায় সারা একটু কষ্ট পেয়েছে, সেটা তার চেহারা দেখে বোঝা যাচ্ছে। এদিকে রাজীবও বুঝতে পেরেছে যে সারা খুব কষ্ট পাচ্ছে অদ্রিতার সাথে কথা বলার জন্য। রাজীব সুযোগ পেয়ে আরো কথা বলতে লাগলো। অদ্রিতার সাথে কথা বলা শেষে রাজীব সারাকে নিয়ে হোটেলে চলে আসলো।
আজকে সারার মনটা খুব খারাপ, তাই বিছানায় গা এলিয়ে দিল। বিছানায় শুয়ে সারা মনে মনে বলল, উনি অন্য মেয়েদের সাথে কথা বলাতে আমার এত কষ্ট হচ্ছে কেন? আমি কি তাহলে ওনাকে ভালোবেসে ফেললাম না তো? না না, এটা হতে পারে না। সারাকে কষ্ট দিতে পেরে রাজীবের অনেক ভালো লাগছে। পরক্ষণে আবার ভাবলো কাজটা করা কি ঠিক হচ্ছে। তারপর রাজীব সোফায় বসে মোবাইল টিপতে টিপতে বলল, বিয়ের পর হানিমুনে এসে জামাই বউ কত কিছু করে, আর আমার বউ খালি ঘুমায়। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। সারা ঘুম থেকে উঠে দেখলো রাজীব সোফায় শুয়ে আছে। রাজীবের দিকে একবার তাকিয়ে সারা গোসলে চলে গেল। সারা আজকে একটা হলুদ রঙের শাড়ি পরেছে, দেখতে অপরূপ সুন্দর লাগছে। সারা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঝাড়ছে। হঠাৎ কয়েক ফোঁটা পানি রাজীবের মুখে এসে পড়ল। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখলো সারা চুল ঝাড়ছে, পরনে হলুদ শাড়ি। রাজীব এখন একটা ঘোরের মধ্যে পড়ে গেল। হঠাৎই রাজীব সোফা থেকে উঠে সারার কাছে আসতে লাগলো। সারা কিছু বুঝে ওঠার আগেই রাজীব সারাকে কোলে তুলে নিল। রাজীবের এমন কাণ্ড পুরো জমে গেল সারার পা লাফাচ্ছে, কিন্তু রাজীব ঘোরের মধ্যে থাকাতে কিচ্ছু বুঝতে পারছে না। রাজীব সারাকে বিছানায় শুইয়ে দিল। তারপর রাজীব যখন সারা ঠোঁটে কিস করতে যাবে, অমনি সারা রাজীবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তারপর ঠাস ঠাস করে গালে দুটো চড় বসিয়ে দিল। রাজীবের এতক্ষণে ঘোর কাটলো। সারাও বুঝতে পারলো না কি থেকে কি হয়ে গেছে। এদিকে রাজীব এতক্ষণে বুঝে ফেললো সে সারার সাথে কি করতে যাচ্ছিল, তাই সারাকে উদ্দেশ্য করে মিনতি সুরে বলল, সরি, আসলে আমি ঘুমের ঘরে কি থেকে কি করতে যাচ্ছিলাম নিজেও জানি না। এদিকে সারা কেঁদে কেঁদে বলল, আপনাকে ভালো ভেবেছিলাম, কিন্তু আপনি বারবার সুযোগের অপেক্ষায় থাকেন। প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আমি ইচ্ছে করে করিনি এসব। প্লিজ আপনি আমার সামনে থেকে চলে যান, আপনাকে দেখতে ইচ্ছে করছে না। তারপর রাজীব এক বুক কষ্ট চাপা রেখে জামা কাপড় নিয়ে বাথরুমে গোসল করতে চলে গেল। সারা বারান্দায় গিয়ে মনে মনে ভাবতে লাগলো, যাই হোক, থাপ্পড় মারাটা ঠিক হয়নি, সমস্যা নাই, পরে ক্ষমা চেয়ে নিব। এদিকে রাজীব গোসল শেষে বাথরুম থেকে বের হয়ে দেখলো সারা রুমে নেই। হয়তো সারা বারান্দায় আছে, তাই আর ডাকলো না রাজীব রেডি হয়ে নিল দুপুরের খাবার খেতে যাবে বলে। তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও বাধ্য হয়ে সারাকে ডাকতে বারান্দায় এলো। রাজীব পেছন দিক থেকে ডাক দিতে সারা পেছনে ফিরে বলল, কি কিছু বলবেন আমাকে? মানে খাবার খেতে যাবেন না? রাজীব বুঝতে পেরেছে সারা কেন তার সাথে খাবার খেতে যেতে রাজি হচ্ছে না। তারপর রাজীব আবার সারাকে মিনতি সুরে বলল, প্লিজ চলেন না, পরে কিন্তু আর যেতে পারবেন না। না, আমি যাব না, আপনি যান। রাজীব এবার বাধ্য হয়ে চলে যেতে লাগলো। রাজীব যখন একটু দূরে গেল, অমনি সারা রাজীবকে ডাক দিয়ে বলল, দাঁড়ান, আমিও যাব আপনার সাথে। রাজীব সারার যাওয়ার কথা শুনে মুচকে হাসলো আর মনে মনে বলল, গরিবের কথা তেতো হলেও মিষ্টি। কতক্ষণ ধরে ডাকতেছি যাবে না, এখন বলে যাবে। শুধু শুধু খাওয়ার টাইমের অপচয়, হা হা হা। তারপর সারা ও রাজীব একসাথে রেস্টুরেন্টে খাবার খেতে গেল। খাবার খাওয়া শেষে তারা আবার হোটেলে ফিরে আসলো। এভাবেই আরো কয়েকটা দিন চলে গেল। এই কয়েকদিনে রাজীব ও সারা অনেক এনজয় করেছে। তো হঠাৎ একদিন বিকেল বেলা সারা ও রাজীব সমুদ্রের কাছে ঘুরতে গেল। রাজীব সেখানে একটা ছোট বাচ্চাকে গোলাপ ফুল বিক্রি করতে দেখলো। গোলাপ ফুল দেখে রাজীবের সারাকে প্রপোজ করতে ইচ্ছে হচ্ছিল, তাই সে একটা ফুল কিনে সারার সামনে এগিয়ে আসলো। তারপর সারাকে বলল, সারা, আপনি কি আমার একটা কথা রাখবেন? রাখার মতো হলে রাখবো। তারপর রাজীব গোলাপ ফুল দিয়ে সারাকে প্রপোজ করলো। সারা রাজীবের এমন কাণ্ডে চুপ করে রইল। সারা এখন কি বলবে কিচ্ছু বুঝতে পারছে না। সারা ফুলটি নিল। এতে রাজীব অনেক খুশি হলো, কিন্তু পরক্ষণে রাজীবের মুখ থেকে হাসি চলে গেল, কারণ সারা ফুলটি ফেলে দিল আর বলল, সরি, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। রাজীব সারার এরকম কথায় মিথ্যে হাসি দিয়ে বলল, আচ্ছা সমস্যা নাই, আপনি আমাকে না ভালোবাসলেও আমি আপনাকে ভালোবাসি। সারা চুপ করে রইল, কিন্তু কিচ্ছু বলছে না। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে, তাই তারা হোটেলে ফিরে আসলো। আগামীকাল আবার চট্টগ্রামে ফিরে আসবে, তার জন্য অনেক কাজ বাকি আছে তাদের। হোটেলে এসে রাজীব বারান্দায় গিয়ে একটা সিগারেট ধরালো। রাজীবের কাছে সবসময় সিগারেট থাকে, তবে সবসময় খায় না, মাঝে মাঝে কোনো কারণে কষ্ট পেলে খায়। এদিকে সারাও মন খারাপ করে বিছানায় বসে রয়েছে। তারপর কোনোভাবে রাতটি পার হয়ে গেল। পরদিন দুপুরে তারা তাদের বাসায় চলে আসলো। দুপুরের দিকে সারা ও রাজীব তাদের বাসায় চলে আসলো। ড্রাইভার তাদেরকে আনতে গিয়েছিল।
সারা ও রাজীব তাদের রুমে চলে আসলো। ড্রাইভার ব্যাগগুলো রুমে নিয়ে আসলো। রাজীবের আঙ্কেল বাসায় ছিল, তারা আসবে বলে। দুপুরে দুজনে লাঞ্চ না করে ফ্রেশ হয়ে পেছনে শুয়ে পড়লো। বাড়িতে আসার পর থেকে একজন আরেকজনের সাথে একটা কথাও বলেনি। পরদিন সকালে রাজীব সারাকে নিয়ে ভার্সিটি আসলো গাড়িতে করে। তাদের যে বিয়ে হয়েছে এখনো কেউ তা জানে না, তাদেরও ইচ্ছে নেই কাউকে জানানোর। সারা গাড়ি থেকে নেমে তার বান্ধবীদের সাথে দেখা করতে চলে গেল। সারা সেখানে গিয়ে দেখলো তার বিএফ আকাশ ওর বান্ধবীদের সাথে বসে কথা বলছে। আকাশ সারাকে দেখে এগিয়ে এসে বলল, সারা, কোথায় ছিলে তুমি? তোমার অনলাইন বন্ধ, ফোন বিজি কেন বলো তো? হ্যাঁ, এই কয়েকদিন সারা অনলাইনে আসেনি, আর ইচ্ছে করে সে আকাশের নম্বর ব্লক করে রেখেছে, এজন্যই বিজি ছিল। আরে একেবারে এত প্রশ্ন করলে কোনটার উত্তর দিব? তোমার সাথে আমার আলাদাভাবে অনেক কথা আছে। সারা আকাশের সাথে কথা বলার জন্য একটু দূরে গেল। এদিকে রাজীব গাড়ি পার্কিং করা শেষে সারাকে খুঁজতে লাগলো। ভার্সিটির আশেপাশে খুঁজে দেখলো সারা একটা ছেলের সাথে কথা বলছে। রাজীবের দেখে মনে হলো ছেলেটা আকাশ, মানে সারার বিএফ। আর আকাশ খুব রেগে আছে। এদিকে আকাশ সারাকে রাখতে রাখতে বলল, কি ব্যাপার, এতদিন কোথায় ছিলে তুমি? আকাশ, আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে তোমার, বলো আমাকে। বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। আকাশ সারার বিয়ের কথা শুনে অবাক হয়ে বলল, কি, তোমার বিয়ে হয়ে গেছে? কার সাথে, কিভাবে? যা বলছি সত্যি। তাহলে আমার কি হবে এখন? আকাশ, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমাদের এখনো ওসব কিছু হয়নি। রাজীবের সাথে সারার ওসব কিছু হয়নি শুনে আকাশ একটু বেশি খুশি হয়েছে, আর মনে মনে ভাবতে ভাবতে বলল, ও তাহলে তো ভালোই, ফ্রেন্ড জিনিসটা পাবো তাহলে, আর কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে। এদিকে সারা আকাশকে ভাবনায় দেখে ধাক্কা দিয়ে বলল, কি হলো, কিছু বলছো না যে? আচ্ছা, তাহলে তুমি কি ওর সাথে সংসার করতে চাও নাকি আমার সাথে? আমি তোমাকে অনেক ভালোবাসি, ওর সঙ্গে ডিভোর্স হলেই আমি তোমাকে বিয়ে করব। আচ্ছা, তাহলে বিয়েটা পরীক্ষার পর করি আমরা। ঠিক আছে তাহলে। আর শোনো, তোমার স্বামীর থেকে দূরে থাকবে, আর ওকে এমন কষ্ট দিবে যে ও নিজে থেকে তোমার কাছে থেকে চলে যায়। এদিকে রাজীব দূর থেকে আকাশ ও সারার কথা শুনছে, কিন্তু বেশি দূর হওয়াতে রাজীব ভালোভাবে কিছু শুনতে পাচ্ছে না। তারপর ভার্সিটির ঘন্টা পড়ে গেল। রাজীব ও আকাশ সারার দিকে তাকিয়ে দেখলো তারা আসছে, তাই তাড়াতাড়ি রাজীব গেটের ভেতর ঢুকে ক্লাসে চলে গেল। তারপর আস্তে আস্তে ক্লাসগুলো শেষ হয়ে গেল। এখন রাজীব ও সারা গাড়ির ভেতরে রয়েছে। রাজীব একবার সারার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কই না তো, চিন্তা করব কেন? রাজীব আবার গাড়ি চালানোর দিকে মন দিল। কিছুক্ষণ পর রাজীব আবার সারাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, ওই ছেলেটা কে যার সাথে আপনি কথা বলছেন? ও আকাশ, আমার সাথেই পড়ে। অনেক দিন ভার্সিটি আসি না, তাই কিছু জিজ্ঞেস করছিল। এই জন্য দূরে গিয়ে কথা বলতে হবে? আপনি কিন্তু আমার উপর জোর খাটাচ্ছেন। ভুলে যাবেন না, আমি আপনার স্বামী। রাজীব স্বামী কথাটি বলাতে সারা রেগে গিয়ে বলল, আমি আপনাকে স্বামী হিসাবে মানি না, আর কখনো মানবো না। আচ্ছা, মানা লাগবে না, তবুও ওই ছেলের সাথে আর কথা বলবেন না। আমার যার সাথে মন চায় তার সাথে কথা বলবো। রাজীব সারার কথায় বিরক্ত হয়ে আর কিছু বলল না, কারণ এখন কিছু বললে আরো রেগে যাবে। গাড়ি চলতে চলতে বাড়ির সামনে চলে আসলো। সারা গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে চলে গেল, আর রাজীব গাড়ি গ্যারেজে রেখে বাড়ির ভেতরে আসলো। তারপর তারা যার যার রুমে এসে ফ্রেশ হয়ে নিল। হ্যাঁ, তারা আলাদা রুমেই থাকে, কারণ সারা তার বাবাকে বলে দিয়েছে পড়াশোনা শেষ হলে তারা একসাথে থাকবে, তাই তারা এখন আলাদা রুমে থাকবে। খাবারের টেবিলে সারা আগে আগে এসে খাবার খেতে শুরু করলো, কিন্তু রাজীব যে তার বর সেটা তার খেয়ালই নেই। রাজীব একটু দেরি করেই রুম থেকে বের হলো। তারপর রাজীব খাবার টেবিলে এসে দেখলো সারার খাওয়া প্রায়ই শেষ। রাজীব মনে মনে একটু কষ্ট পেয়েছে, কিন্তু প্রকাশ করলো না। রাজীব সারার দিকে তাকিয়ে মন খারাপ করে বলল, আপনি একা একা খেয়ে ফেললেন, আমাকে একটু ডাকলেনও না? আমার খুব খিদে পেয়েছিল, তাই তাড়াতাড়ি খেয়ে ফেলেছি, আর আপনারে ডাকার প্রয়োজন মনে করি না। রাজীব কথাটি শুনে মন খারাপ করে খাওয়া শুরু করলো, আর মনে মনে ভাবতে লাগলো যেভাবেই হোক সারার মনের মধ্যে জায়গা করে নিতেই হবে, কারণ সারাকে সে অনেক ভালোবাসে।
রাজীব ভেবেছিল হয়তো তার পরিবার তাকে কষ্ট দিলেও তার ভালোবাসার মানুষ তাকে কখনো কষ্ট দেবে না, কিন্তু এখানে আরো উল্টোটা ঘটছে। সারা খাবার খেয়ে উঠে পড়েছে। রাজীব সারার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে মন খারাপ করে। রাজীবও বেশি কিছু না খেয়ে তাড়াতাড়ি উঠে পড়ল, হাতটা ধুয়ে চলে আসলো রুমে এসেই মনে মনে ভাবলো তার এখনই জীবন গোছাতে হবে। তাই রাজীব সিদ্ধান্ত নিল তার আঙ্কেল মানে সারার বাবাকে কাজের কথা বলবে। এভাবে রাজীব ও সারার জীবন চলতে লাগলো। রাজীবের সাথে সারা প্রায়ই খারাপ ব্যবহার করা শুরু করলো। আরো কয়েকটা মাস তাদের জীবন থেকে চলে গেল। তাদের পরীক্ষাও শেষ হয়ে গেছে। তো একদিন সারার বাবা সোফায় বসে টিভি দেখছিলেন, রাজীবও সাথে ছিল, আর সারা তার রুমে ছিল। এই সুযোগে রাজীব তার আঙ্কেলকে বলল, আঙ্কেল, কিছু কথা ছিল আপনার সাথে। কি বলবা বলো, এত ভাবার কি আছে? আসলে আঙ্কেল, আমার তো প্রথম বর্ষের পরীক্ষা শেষ, তাই ভাবছি কিছু একটা করব। আরে এত ভাবাভাবির কি আছে, কি করতে চাও সেটা বলো। আঙ্কেল, আমি জব করতে চাই। কতদিন আর বসে বসে খাবো? আচ্ছা ঠিক আছে, আমার অফিসে একটা পোস্টে বসিয়ে দিব, কারণ তোমার বয়স তো কম, আবার পড়াশোনাও কম। ঠিক আছে আঙ্কেল, সমস্যা নেই। এভাবে আরো 1 সপ্তাহ কেটে গেল। রাজীব তার আঙ্কেলের অফিসে জয়েন করেছে। নিয়মিত সে অফিস করে। অফিসের সবার সাথে তার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। অফিসের একটা অল্প বয়সী মেয়ে আছে যার নাম নীলা। নীলা সবসময় রাজীবের দিকে তাকিয়ে থাকে, কিন্তু লজ্জায় কথা বলে না। রাজীবের 1 মাস ধরে অফিসে যায়, বেতনও পেয়েছে সে। তাই রাজীব ভাবছে বেতন দিয়ে এবার নিজের ভর্তির টাকাটা দেবে। এসব কথা রাজীব তার অফিসে বসে ভাবছিল। হঠাৎ রাজীবের সারার কথা মনে পড়ল। সারার কথা মনে হতেই রাজীব মনে মনে বলল, আজকে অফিস থেকে যাওয়ার পথে সারার জন্য একটা গলার চেইন কিনে নিয়ে যাব, আর এমনিতেও বিয়েতে সারাকে কিছু দিতে পারিনি। তারপর অফিস টাইম শেষ হতে রাজীব চলে আসতে নীলা তাকে ডাক দিল। নীলার ডাক শুনে রাজীব দাঁড়িয়ে পড়ল। এদিকে নীলা রাজীবের কাছে এসে বলল, কোথায় যাচ্ছেন আপনি? এই তো বাসায় যাব। আর হ্যাঁ, আপনি আমার বড়, সুতরাং তুমি বলবেন। আমার যা মন চায় তাই বলবো। এখন চলেন একসাথে রিক্সা করে বাসায় যাব। নীলা রাজীবের হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলো। রাজীব জানে নীলা তাকে মনে মনে পছন্দ করে, তাই তো সে নীলার কাছ থেকে দূরে থাকে। কিন্তু নীলা নাছোড়বান্দা, রাজীবকে যেন 1 চুল পরিমাণও দূরে থাকতে দেবে না। নীলা ও রাজীব একটা রিক্সা নিল। রিক্সা চলতে লাগলো। দুজনের মাঝখানে রয়েছে ফাঁকা। রাজীব যেভাবে ফাঁকা হয়ে বসেছে, একটু হলেই পড়ে যাবে। রাজীবের এরকম অবস্থা দেখে নীলা বলে উঠল, কি হলো, এভাবে দূরে গিয়ে বসে আছেন কেন? পড়ে যাবেন তো। জি না, সমস্যা নাই। কথা কম বলে আরো এদিকে আসেন। কথাটি বলেই নীলা রাজীবের হাত টেনে তার কাছাকাছি নিয়ে আসলো। হঠাৎ করে মাঝ রাস্তায় আসার পর রাজীব রিক্সাওয়ালাকে রিক্সা থামাতে বলল। রিক্সা থামাতে বলাতে নীলা রাজীবকে বলল, কি হলো, রিক্সা থামাতে বললেন কেন? আসলে আমার একটু কাজ আছে এখানে। কথাটি বলে রাজীব রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে তাড়াতাড়ি চলে গেল। তারপর রাজীব একটা মার্কেটে ঢুকলো। রাজীব একটা জুয়েলারির দোকান থেকে সারার জন্য স্বর্ণের চেইন কিনলো। তারপর বাড়িতে চলে আসলো। সারা নিজের রুমে বিছানায় বসে আছে। রাজীব সারার রুমের দরজার সামনে এসে নক করতেই সারা ভেতরে আসতে বলল। আমার রুমে আসলেন, কিছু বলবেন? আপনাকে কিছু দিতে এসেছি আমি। কি দিতে এসেছেন শুনি? আগে আপনার চোখ বন্ধ করুন। আচ্ছা ঠিক আছে, করছি, তবে বেশিক্ষণ থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এখন চোখ বন্ধ করুন। বলেই রাজীব সারার সামনে এসে চোখের সামনে চেইনটা ধরে বলল, এবার আপনার চোখ খুলুন। সারা দেখলো রাজীব স্বর্ণের একটা চেইন তার সামনে ধরে রেখেছে। সারা চেইনটি দেখে খুব খুশি হলো, কিন্তু খুশি বেশিক্ষণ রইল না। সারা রাজীবের হাত থেকে চেইনটা নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারলো। মুহূর্তের মধ্যে ঘটনাটা ঘটাতে রাজীব একদমই অপ্রস্তুত ছিল। এদিকে সারা রাগে ফুঁসতে ফুঁসতে রাজীবকে বলল, আমার উপর অধিকার খাটান তাই না? কোনো লাভ হবে না, আর আমি আপনাকে ভালোবাসি না। রাজীব স্যারের এরকম কথায় মন খারাপ করে বলল, আচ্ছা, আমাকে কি আপনার একদমই সহ্য হয় না? রাজীব স্যারের এরকম কথা শুনে সারার দিকে ছল ছল চোখে তাকিয়ে কিছু একটা ভেবে ফ্লোর থেকে চেইনটি উঠিয়ে চলে গেল তার রুমে। এই যে ভাইরা আপুরা, কোথায় যেতেছেন? ভিডিও দেখেই চলে যাবেন সেটা তো হবে না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন।